হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন WBJE 2024-এর খুব ভালো চলছে। তোমরা বেশ কিছুজন লিখছো যে পরবর্তী ভিডিও কবে আসবে। আমিও বুঝতে পারছি যে বেশ কিছুদিন হয়ে গেল কিন্তু ভিডিও আসছে না। তার একটা কারণ আছে, আমি তোমাদেরকে বলি যে গত এক সপ্তাহ ধরে আমার যথেষ্ট শরীরটা খারাপ আছে। তোমরা গলা শুনে হয়তো কিছুটা বুঝতে পারছো। কিন্তু এখন ঠিক আছে, গলায় ইনফেকশন হয়ে গেছিল, কাশি, সর্দি ইত্যাদি ছিল। তবে এখন মোটামুটি ঠিক আছে এবং তোমাদের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি এই চ্যানেলে। সামনের সপ্তাহের মধ্যে আশা করি 11-এর যে কটা চ্যাপ্টার বলেছিলাম করাবো শেষ, বা যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে। এবং তার পরবর্তী সপ্তাহ থেকে আমরা ক্লাস 12-এর যে সিলেবাস রয়েছে তার উপর একটু জোর দেবো। তো চলো দেখা যাক যে কি কি পড়াবো আজকে ক্লাসে, কি কি রয়েছে টপিক সেগুলো একটু দেখে নিই। আজকে আমরা একমাত্রিক গতি নিয়ে পড়বো। এবার এই একমাত্রিক গতির মধ্যে কি কি জিনিস রয়েছে একটু দেখে নিয়ে এসো। প্রথমে আছে এলিমেন্টারি ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস। তোমরা ক্লাস 11-12-এ করে এসছো ম্যাথামেটিক্সের পার্ট, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। সেটা জাস্ট কিছুটা বেসিক আলোচনা করব, যেহেতু আমাদের ইন্টিগ্রেশনে এবং ডিফারেন্সিয়েশন এটা আমাদের খুবই লাগবে এই চ্যাপ্টারে যখন করব, তাই আমরা জাস্ট অল্প কিছু আলোচনা করে নেব যে বেসিকটা কি ছিল সেটুকু। তারপর হচ্ছে সাম বেসিক টার্মস অ্যাবাউট কাইনেমেটিক্স। কাইনেমেটিক্সের বেশ কিছু টার্ম যেগুলো একবারেই বেসিক, যেরকম হচ্ছে দূরত্ব, সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি যে টার্মগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব সাধারণত। তারপর আছে রিলেভেন্ট গ্রাফস। এই চ্যাপ্টারের আমি বলছি যে ইম্পর্টেন্ট যে টপিকসগুলো আছে তার মধ্যে এই গ্রাফস রিলেটেড প্রবলেম কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার্স দেখলে দেখতে পাবে যে ভীষণ আসে। গ্রাফ রিলেটেড যে প্রবলেমগুলো প্রচুর আসে এখান থেকে। এই চ্যাপ্টারে যদি দুটো কোশ্চেন আসে, একটা কোশ্চেন গ্রাফ থেকে দেবে। তো এতটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, এতটা ইম্পর্টেন্ট এই টপিকটা। তারপরে রয়েছে ইকুয়েশন অফ মোশন উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে হচ্ছে যখন ত্বরণটা আমাদের কাছে কনস্ট্যান্ট রয়েছে, আর তোমাদের ক্লাস 11-12-এ ত্বরণটা কনস্ট্যান্ট দিয়ে তোমাদের সমস্ত কিছু কাজ রয়েছে, ত্বরণ চেঞ্জ হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে, এরকম কিন্তু নেই। তো সেই রিলেটেড যে চারটে ইকুয়েশন আমরা পড়েছিলাম সেই চারটে ইকুয়েশন নিয়ে আজকে আলোচনা করব। এছাড়াও আছে ভার্টিক্যাল মোশন। ভার্টিক্যাল মোশন মানে হচ্ছে উলম্ব গতি। কোনো জিনিসকে আমরা উপরের দিকে ছুড়ে দিয়েছি, তার গতির রূপ কিরকম হবে, একবারে টপ পজিশনে কিরকম থাকবে তার গতি, তার বেগ কিরকম হবে, সেখানে সে কিভাবে নিচের দিকে আসবে, তার গতির সমীকরণ কি কি হবে, সেগুলো দেখবো। দ্বিতীয় হচ্ছে প্রজেক্টাইল মোশন। কোনো জিনিসকে আমি এখান থেকে ওখানে ছুড়ে দিলাম, একটা বলকে আমি ছুড়ে দিলাম, তার গতির প্রকৃতি কিরকম হবে। অর্থাৎ ভার্টিক্যাল মোশন যেটা ওয়ান ডাইমেনশনাল বা একমাত্রিক হচ্ছিল, প্রজেক্টাইল মোশন যেটা দ্বিমাত্রিক হবে। তারপর হচ্ছে সার্কুলার মোশন, একটা বৃত্ত গতির কিরকম কি ইকুয়েশন হয়। আমরা এই পুরো ক্লাসটাকে দুটো পার্টে ভাঙবো, যেহেতু একটা পার্টে করতে গেলে যথেষ্ট লম্বা এবং বড় ভিডিও হয়ে যাবে। যে কারণে আমরা কি করব, ভার্টিক্যাল মোশন, প্রজেক্টাইল মোশন এবং সার্কুলার মোশন এটাকে আমরা ভিডিওর পরবর্তী পার্টের সাথে আলোচনা করব, বা পরবর্তী পার্টে আমরা দিয়ে দেবো। তো প্রথমে আমরা বেসিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি, এবং যেগুলো ইম্পর্টেন্ট আছে তোমরা ইগনোর করতে পারবে না জিনিসগুলোকে। আচ্ছা, প্রথম আছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন কি জিনিস তোমরা জানো। ধরো তোমাদের কাছে কোনো একটা ফাংশন আছে, যে ফাংশনটা এইভাবে ইনক্রিজিং আছে, এভাবে বাড়ছে। এবার আমরা যদি দেখতে চাই যে x1 থেকে x2 এর মধ্যে ফাংশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে, কতটা বৃদ্ধি পেয়েছে বা কতটা হ্রাস পেয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো। এটা আমরা বুঝি, আচ্ছা x1 এ দেখি ফাংশনটা কোথায় রয়েছে, x2 তে দেখি কোথায় রয়েছে। আমি পেলাম যে এই যে গ্রাফটা মানে যেভাবে বাড়ছিল, তার দুটো পয়েন্ট এ আর বি এতে পেয়েছি। আচ্ছা, সেটা ওয়াই অ্যাক্সিসে কিভাবে ডেটা দিচ্ছে আমাদেরকে সেটা দেখলাম আমরা, যে এখানে y1 থেকে y2 তে দিচ্ছে। তাহলে এই যে y2 মাইনাস y1 এই যে দৈর্ঘ্যটা, সেটা এই দৈর্ঘ্যের সাথে তো সমান, এই দৈর্ঘ্যটার সাথে সমান সেটা, এটাই তো y2 মাইনাস y1, তাই না? এবং এটা কি, এটা হচ্ছে x2 মাইনাস x1, এই যে দৈর্ঘ্যটা। তাহলে x2 মাইনাস x1 যে পরিবর্তনটা হচ্ছে, তার দরুন y এর কতটা পরিবর্তন হচ্ছে, y2 মাইনাস y1। এবার এই জিনিসটায় যখন এই x এর পরিবর্তনটা বা x এর যে ক্ষুদ্র একটা মান, হয়তো এইটুকু একটা ডিস্টেন্সের জন্য, এইটুকু ডিস্টেন্সের জন্য আমি যখন দেখবো, যখন সেটা টেন্স টু জিরো হয়ে যাবে, নেগলিজেবল একটা ডিস্টেন্সের জন্য, তখন এই ইকুয়েশনটাকে আমি কিভাবে লিখতে পারি, তখন এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি যে ডিওয়াই ডিএক্স। অর্থাৎ ক্ষুদ্র একটা ডিএক্স এর চেঞ্জের জন্য ডিওয়াই কিভাবে চেঞ্জ হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলি কি, এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ কি হচ্ছে।
এবং এখান থেকে একটা জিনিস স্পষ্ট দেখো যে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 মানে কি, এই ত্রিভুজের এই কোণটা যদি থিটা হয় তাহলে লম্ব বাই ভূমি, যেটাকে আমরা কি বলি, ট্যান থিটা বলি, লম্ব বাই ভূমিকে। তাহলে এই যে ডেরিভেটিভ, এটাকেও ট্যান থিটা বলতে হবে আমাকে, যেটাকে আমরা কি বলি, সাধারণত আমরা বলি নতি, যেটাকে বলা হয় নতি। অর্থাৎ ট্যান থিটার মান যত বেশি হবে, ট্যান থিটার মান বেশির অর্থ কি, গ্রাফটা আরেকটু এইভাবে যাচ্ছে, অর্থাৎ ক্ষুদ্র এক্স এর পরিবর্তনের জন্য আমরা দেখতে পাচ্ছি ওয়াই অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে ট্যান থিটার মান যদি বেশি হয় আমরা কি জানবো তাহলে, যে গ্রাফটা খুবই ইনক্রিজিং ফাংশন, খুবই তার মানটা, ওয়াই এর মানটা খুব বেশি, এক্স এর সাথে সাথে খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে ট্যান থিটার মান যদি আমাদের কাছে বেশি আসে। এই গেল ডেরিভেটিভ। ডেরিভেটিভের বেশ কিছু নিয়ম আছে, সবকিছু তোমাদের কাছে আলোচনা করছি না। যেটা হচ্ছে বেসিক জিনিস, সেটা হচ্ছে যদি আমাদের কাছে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন থাকে, তাহলে সেটা কিরকম আসে আমরা জানি, এনটা সামনে চলে আসে এবং এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হয়ে যায় আমাদের কাছে ডেরিভেটিভের অ্যান্সার। অর্থাৎ যদি আমাদের কাছে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার থাকে, সেটা কিরকম হয়, সেটা হয়ে যায় দুইটা সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, টু এক্স আমাদের কাছে অ্যান্সার পড়ে থাকবে। যদি কোনো কনস্ট্যান্ট থাকে এ, যার একটা ফিক্সড কোনো মান আছে, হয় এক বা দুই, কিছু একটা মান আছে, তার ডেরিভেটিভ যখন আমি করতে যাবো কারোর সাপেক্ষে, সেটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কারণ কনস্ট্যান্টের কোনো ডেরিভেটিভ হয় না। আবার উল্টো দিকে যখন আমরা এই কনস্ট্যান্টের সাথে অন্য কোনো ভ্যারিয়েবল যোগ থাকবে, হয়তো এক্স টু দি পাওয়ার থ্রি যোগ আছে, তাকে যখন আমি ডেরিভেটিভ করব, সেটা কিরকম হবে, যেটা কনস্ট্যান্ট সেটা আগে বাইরে বেরিয়ে আসবে, তারপর যেটা রয়েছে সেটা পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার থ্রি, তাহলে থ্রি এ এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস টু ইকুয়াল টু থ্রি এ এক্স স্কোয়ার। সরি, এখানে ভুল হয়ে গেল, টু থ্রি মাইনাস ওয়ান হবে, তো এক্স স্কোয়ার হবে। বোঝা গেছে? তো এই হলো আমাদের কাছে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ কিভাবে করে সেটা। দ্বিতীয় হচ্ছে ইন্টিগ্রেশন। এবার ইন্টিগ্রেশন কি জিনিস দেখো, ধরে নাও এটা ওয়াই, এই অ্যাক্সিসটা এক্স। এবার একটি ফাংশন তোমাদের কাছে রয়েছে এরকম একটা ফাংশন। এবার আমি দেখতে চাইছি যে ক্ষুদ্র একটা ওয়াই এর পরিবর্তনের জন্য, ডিওয়াই এর পরিবর্তনের জন্য না, এইটুকু ডিওয়াই ক্ষুদ্র দৈর্ঘ্যে এই গ্রাফটা কতটুকু এরিয়া কভার করছে সেটা আমি দেখতে চাইছি। হয়তো ফাংশনটা দেখা যাবে যে কিছু একটা, ধরো এফ অফ ওয়াই এর ফাংশন, এবং এই ফাংশনটা এই ছোট্ট ডিওয়াই এর দরুন কতটুকু এরিয়া কভার করছে, এফ অফ ওয়াই ইন্টু ডিওয়াই। এবার শুধুমাত্র এইটুকু কভার করলে হবে না, আমাকে পুরো ফাংশনটা যতদূর গেছে, হয়তো দেখা গেছে সেটা 0 থেকে 10 পর্যন্ত গেছে, তাহলে আমাদেরকে ফাংশনটাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করার অর্থ হচ্ছে সেটাকে আমাদেরকে সাম করতে হবে, যোগ করতে হবে। তো যোগটা কিভাবে করি আমরা, এফ অফ ওয়াই ইন্টু ডিওয়াই, কত থেকে কতর মধ্যে, 0 থেকে 10 এর মধ্যে আমি দেখতে পাচ্ছি। এই ছোট ক্ষুদ্র একটা ডিওয়াই হয়েছে, তার পাশে আর একটা ডিওয়াই হবে ছোট ক্ষুদ্র এই ফাংশনটার জন্য, তার পাশে আর একটা ডিওয়াই হবে। এইভাবে আমি কি করব, প্রত্যেকটা ডিওয়াই অ্যাড করতে 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 যাব ফাংশনটাকে কভার করে, এবং পুরো ক্ষেত্রফলটা আমরা কি করব, এইভাবে বের করে নিতে পারবো। এটা হলো ইন্টিগ্রেশন। এবার ধরো কোনো তোমাদেরকে ফাংশন দেওয়া রয়েছে এক্স টু দি পাওয়ার এন ফাংশন, এটাকে তোমাকে ইন্টিগ্রেট করতে বলেছে ডিএক্স এর সাপেক্ষে। আমরা কিভাবে করব ইন্টিগ্রেশনটা, তোমরা জানো কিভাবে করে ইন্টিগ্রেশন। তোমাদেরকে কি করতে হবে, যেটা রয়েছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, প্লাস পাশে একটা কনস্ট্যান্ট বসেছি, এটা হয়ে যায় আমাদের কাছে অ্যান্সার। তাহলে তোমরা জানো যে ধরো এক্স স্কোয়ারে তোমাদেরকে ইন্টিগ্রেট করতে বলছে ডিএক্স এর সাপেক্ষে, আমরা কিভাবে করব এটা, এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস সি। এই সিটা কিন্তু ইম্পর্টেন্ট, সিটা তোমাদের কনস্ট্যান্ট, এটা কিন্তু দিতে হয়। তাহলে এক্স কিউব বাই থ্রি প্লাস সি, এটা হয়ে যাবে আমাদের কাছে অ্যান্সার। এবার বেশ কিছু আরো নিয়ম আছে যেগুলোতে তোমাদের ইন্টিগ্রেশন হয়, যেরকম হচ্ছে সাইনের ইন্টিগ্রেশন কত হবে, কসের ইন্টিগ্রেশন কত হবে, সেম ভাবে কসের ডেরিভেটিভ কত হবে, সাইনের ডেরিভেটিভ কত হবে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত হবে, সেই নিয়মগুলো একটু দেখে নিও যে কিভাবে হয়। তবে আমাদের সাধারণত এক্স এর থ্রু দিয়ে ফাংশনগুলো, এক্স এর দিয়ে ফাংশনগুলো আসে, যেগুলোতে আমাদেরকে করতে দেয়। আচ্ছা দেখো, এবার হচ্ছে সাম বেসিক টার্মস অ্যাবাউট কাইনেমেটিক্স।
কাইনেমেটিক্সের নিয়ে কিছু বেসিক টার্ম নিয়ে একটু আলোচনা করে দিই যে কি কি জিনিস রয়েছে কাইনেমেটিক্সের মধ্যে। কাইনেমেটিক্সের মধ্যে আসার আগে আমি বলি ওয়ান ডাইমেনশনাল মোশন কি জিনিস। ওয়ান ডি বলতে কি বোঝায়? আমরা লিখে দিচ্ছি ওয়ান ডি। ওয়ান ডি কথার অর্থ কি? ওয়ান ডি মানে হচ্ছে যে কোনো একটা দিকে ফিক্সড। আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের হিউম্যান ব্রেন সবসময় তিনটে ডাইমেনশন দেখতে ক্যাপেবল। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা। অথবা সেটা আমরা কার্তেজীয় নির্দেশতন্ত্রতে আমরা বলি যে একটা এক্স অ্যাক্সিস হয়, একটা ওয়াই অ্যাক্সিস হয়, একটা জেড অ্যাক্সিস হয়। এই তিনটে অ্যাক্সিস কি হয়, পরস্পরের সাথে পারপেন্ডিকুলার হয়। একটা এদিকে, একটা এদিকে, একটা তোমার দিকে, সামনের দিকে। তো এই তিনটে অ্যাক্সিসের মধ্যে কোনো বস্তু থাকলে বা একটা বস্তুর এই তিনটে অ্যাক্সিস থাকে তবেই আমি তাকে হিউম্যান ব্রেন তাকে বুঝতে পারে। যদি কোনো আহ, ব্যক্তি বা কোনো বস্তু যদি তিনটের থেকে বেশি ডাইমেনশন থাকে, হিউম্যান ব্রেন কিন্তু তাকে পারসিভ করতে পারে না। এবার তোমরা বলবে যে বেশি ডাইমেনশন কি থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। এখন তো খুব রিসেন্ট যে থিওরি, বোসনিক যে স্ট্রিং থিওরি যেগুলোতে রয়েছে, তারা তো বলছে যে হাইপোথেটিক্যালি তারা বলছে যে 26টা নাকি ডাইমেনশন রয়েছে। তো এতগুলো ডাইমেনশন রয়েছে কিন্তু হিউম্যান ব্রেন অ্যাকচুয়ালি তিনটে ডাইমেনশন দেখতেই সক্ষম। তো যাই হোক, আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশন। এবার তুমি এক কাজ করো, তুমি কি করবে যে বাকি ডাইমেনশনগুলো তোমাকে নিতে হবে না, তুমি এগুলোকে মুছে দাও। তোমাকে শুধুমাত্র একটাই অ্যাক্সিস বলে দিয়েছে, সেই অ্যাক্সিস বরাবর তুমি চলবে। যেটা হয়তো এক্স অ্যাক্সিস হতে পারে বা ওয়াই অ্যাক্সিস, যে কোনো একটা অ্যাক্সিস হতে পারে। এই একটা রেখার উপর তুমি চলবে। তোমাদের একটা রাস্তা রয়েছে, রাস্তার উপর সোজা করে চুন ফেলে দিয়েছে, সোজা বেরিয়ে গেছে। তুমি কি করছো, সেই চুনটা ধরে ধরে তুমি হাঁটছো সামনের দিকে। তুমি না পাচ্ছ ডান দিকে যেতে, না পাচ্ছ তুমি বাঁ দিকে যেতে, তুমি সোজা পথটা ধরে হাঁটছো। অর্থাৎ আমি কি বলতে পারি যে তুমি ওয়ান ডাইমেনশন বা হচ্ছে একটা মাত্রা বরাবরই তুমি হেঁটে চলেছো সোজা। সেটা হয়ে যাবে তোমার একমাত্রিক গতি। বোঝা গেছে? এবার ধরো তুমি না গিয়ে তুমি কি করলে, হাতে একটা বল আছে, তুমি বলটাকে নিয়ে গড়িয়ে দিলে, বলটা সোজা চলতে শুরু করলো যদি কোনো বাধা না পাই। তাহলে তার যে গতিটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আমাদের ওয়ান ডাইমেনশনাল গতি। তো আমাদের সেই সমস্ত ওয়ান ডাইমেনশনাল গতি নিয়েই আজকের আলোচনা, যে সেই গতিগুলোর রূপ কিরকম হবে, সেইগুলো কখন কিরকম ভাবে আচরণ করবে, তাদের বেগ কি হবে, তাদের ত্বরণ কি হবে, এইসব জিনিসগুলোকে আমরা এখানে দেখব। এবার বেসিক টার্মের মধ্যে প্রথমেই আসি ডিস্টেন্স, দূরত্ব। এবার দূরত্ব কি জিনিস তোমরা তো সবাই জেনে এসছো যে দূরত্ব কি জিনিস। ধরে নাও এটা তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, তোমার মা তোমাকে বলেছে যে বাবু বাড়ি থেকে যা দোকানে, দোকানে গিয়ে কিছু জিনিস নিয়ে আয়, নুন নিয়ে আয়, তেল নিয়ে আয়, আমার দরকার। তোমাদের রাস্তা সোজাসুজি নেই, তোমাকে যেতে হচ্ছে রাস্তা ধরে। এই করে তুমি দোকানে গিয়ে পৌঁছালে। এখানে বাড়ি রয়েছে, অনেক কিছু কনস্ট্রাকশন হয়তো রয়েছে, তুমি যেতে পারছো না, এখানে বাধা রয়েছে। তাহলে তোমাকে কি করতে হচ্ছে, এইটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে। টোটাল তোমাকে যেতে হয়েছে ধরো 3 কিলোমিটার। তাহলে তুমি কত দূরত্ব অতিক্রম করেছো? টোটাল তুমি 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছো। মোট 3 কিলোমিটার তুমি দূরত্ব গেছো। এটা হয়ে যাবে তোমার কিন্তু ডিস্টেন্স। কিন্তু তোমাকে যদি বলে ডিসপ্লেসমেন্ট বা সরণ কি, তখন আমরা বলবো যে আমার যে স্টার্টিং পয়েন্টটা ছিল আর আমার যে এন্ড পয়েন্টটা, তাকে যদি আমি একটা সরল রেখা দিয়ে জুড়ে দিই, অর্থাৎ তোমার বাড়ি আছে, কিছু আছে, তার মাঝখানে দেখার দরকার নেই, তুমি কি করছো, তার উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছ সোজা। অর্থাৎ তোমার যে গতিটা হচ্ছে সেটা একমাত্রিক হচ্ছে। তোমার বাড়ি থেকে দোকান পর্যন্ত তুমি লোকের বাড়ির ছাদ দিয়ে চলে গেছো সোজা। তো এই যে তোমার গতিটা হয়ে গেল, এই এই জায়গাটাকে আমরা বলবো কি তুমি ওখানে সরণ করেছো। তোমার সরণ কত দেখা যাবে, এটা 1 কিলোমিটার করেছো তুমি, এটা হয়ে যাবে তোমার সরণ। বোঝা গেছে? তো সরণ আর দূরত্বের মধ্যে তফাৎ। দূরত্ব হচ্ছে তুমি যতটা জায়গা ট্রাভেল করবে সেটা হচ্ছে তোমার দূরত্ব। কিন্তু তোমার সরণ কি হয়ে যাবে, তোমার সরণ হবে যে তোমার স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্টটাকে যদি আমি একটা সরল রেখা দ্বারা যুক্ত করি, সেই যে রাস্তাটা তৈরি হবে সেটা হয়ে যাবে কি তোমার সরণ। তো এখানে আমাদের কিন্তু সরণ নিয়ে কাজ রয়েছে, আমাদের এখানে কিন্তু ডিস্টেন্স নিয়ে কাজ নেই। কারণ যেহেতু আমরা একমাত্রিক গতি করছি, এখানে তুমি দেখতে পাবে সোজা যাচ্ছে, আবার অন্যদিকে চেঞ্জ হচ্ছে, আবার একদিকে চেঞ্জ হচ্ছে। তো এটা কিন্তু একমাত্রিক গতি হচ্ছে না, টোটালটাকে যদি আমি বিবেচনা করি। তো তো আমাদের কি সবসময় সরণ নিয়ে কিন্তু কাজ হবে এই চ্যাপ্টারের মধ্যে। আচ্ছা, এবার ধরো তোমাদের একটা এক্সাম্পল দিই। সেম ভাবে এখান থেকে তুমি এখানে গেছো, এ থেকে তুমি বি তে গেছো, বি থেকে তুমি সি এতে গেছো। 3 কিলোমিটার গেছো তুমি এ থেকে বি তে, 4 কিলোমিটার গেছো তুমি বি থেকে সি এতে। তোমার মোট দূরত্ব কত? দূরত্ব মোট কত হবে তোমার? তুমি এ থেকে প্রথম বি এতে গেছো 3 কিলোমিটার, প্লাস তুমি বি থেকে সি এতে গেছো 4 কিলোমিটার। তাহলে তোমার হয়ে যাবে মোট দূরত্ব কত? 7 কিলোমিটার। কিন্তু
তোমার সরণ কত হবে? তোমার সরণ তো হবে এটা, এটা হয়ে যাবে তোমার সরণ। এ থেকে সি হয়ে যাবে তোমার সরণ। সেটা কত হবে তোমার? সরণ হয়ে যাবে রুট ওভার, দেখো, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু কত? 5 কিলোমিটার বা মিটার, যেটা আছে কিলোমিটার। এটা হয়ে যাবে তোমার কি? এটা হয়ে যাবে তোমার সরণ। বোঝা গেছে? তো সরণ আর দূরত্বের মধ্যে এটাই হচ্ছে ডিফারেন্স। এবার আসি স্পিড। স্পিড কি জিনিস? স্পিড মানে হচ্ছে তোমার আহ দ্রুতি, যাকে আমরা বাংলাতে দ্রুতি বলি। ধরা যাক তুমি যে দোকানে যাচ্ছিলে, তোমার বাড়ি থেকে যে দোকান যাচ্ছিলে এত ঘুরে ঘুরে, তুমি কত 3 কিলোমিটার গিয়েছিলে, তুমি এ থেকে বি পয়েন্টে তুমি 3 কিলোমিটার গিয়েছিলে। ধরা যাক তুমি টি টাইমের মধ্যে গিয়েছিলে এই 3 কিলোমিটার। তাহলে তোমার যে দ্রুতি হয়ে যাবে সেটা কত হয়ে যাবে তোমার? যতটা তুমি পথ ট্রাভেল করেছো বা হচ্ছে যে টাইমে তুমি ট্রাভেল করেছো, অর্থাৎ একক সময়ে তুমি যতটা দূরত্ব যাচ্ছ, যতটা সরণ যাচ্ছ না, যতটা তুমি দূরত্ব যাচ্ছ, সেটা হয়ে যাবে তোমার কি? দ্রুতি বা স্পিড। বাইকে সবসময় বলে স্পিড কত, বাইকের ভেলোসিটি কত, অনেকে কম জন বলে। কারণ বাইক যখন চালাচ্ছি আমি যে কোনো দিকে যেতে পারি, টোটাল আমার দূরত্ব নিয়ে কাজ। তখন বাইকের স্পিড কত রেখেছিস? বাইকের স্পিড আমি 50 কিলোমিটার রেখেছি, একটু পর দেখা গেল আমি উল্টে গেছি। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের দ্রুতি। এবার আমাদের কাছে আছে বেগ। বেগ বা ভেলোসিটি। বেগ বা ভেলোসিটি কি? তুমি এ থেকে বি পয়েন্টে যাচ্ছিলে, কিন্তু যখন তুমি এ থেকে বি পয়েন্টে সরণ করেছো, মানে তোমার সরণ হয়েছে, যেটা কত ছিল 1 কিলোমিটার তুমি সরণ করেছো। সরণ মানে ওই মাথায় ভাবা সরণ না, মানে তুমি ডিসপ্লেসমেন্ট হয়েছে তোমার 1 কিলোমিটার। তুমি দেখা গেছে যে সেটা T1 টাইমে করেছো তুমি, মানে T1 টাইমে টোটাল তোমার হচ্ছে এতটা সরণ হয়েছে। তাহলে আমি কি বলবো যে তোমার মোট বেগ কত? 1/T1, এটা হয়ে যাবে তোমার বেগ। অর্থাৎ একক সময়ে তুমি যতটা সরণ করবে সেটা হয়ে যাবে তোমার বেগ। আমাদের এখানে কি কি নিয়ে কাজ? আমাদের এখানে সরণ নিয়ে কাজ, আমাদের এখানে বেগ নিয়ে কাজ আছে। আর একটা টার্ম রয়েছে আমাদের কাছে, যেটা হচ্ছে আমাদের ত্বরণ বা অ্যাক্সিলারেশন। ত্বরণ কি জিনিস? ত্বরণ হচ্ছে, আমরা যে দেখলাম যে একক সময়ে যতটা তোমার সরণ হচ্ছে সেটা হয়ে যাচ্ছে তোমার কি? ভেলোসিটি, বেগ। আবার তুমি কি বলছো যে একক সময়ে তোমার যতটা বেগ বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ তুমি তো 40 কিলোমিটার বেগে যাচ্ছিলে বা 50 কিলোমিটার বেগে বাইকটা চালাচ্ছিলে, আবার তুমি কি করেছো? বাইকে যখন চালাচ্ছ 50 কিলোমিটার বেগে, তুমি অ্যাক্সিলারেটরটা আরেকটু টেনে দিয়েছো, এবং তুমি হাতে হিসাব করে দেখলে যে তুমি 5 সেকেন্ডে আরো কি করেছো? তুমি এই 50 কিলোমিটার বা ধরে নাও এটা তুমি 10 মিটার পার সেকেন্ড থেকে তুমি ওটা 15 মিটার পার সেকেন্ড করেছো। বেগটাকে তুমি 5 সেকেন্ডে এতটা পরিবর্তন করেছো। তাহলে তোমার বেগ পরিবর্তনটা কত হয়ে যাবে? বেগ পরিবর্তন সেটা হয়ে যাবে তোমার 15 - 10 ইকুয়াল টু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, বাই হচ্ছে মোট সময়, যে সময়ে তোমার বেগটা পরিবর্তন হয়েছে, সেটাই হয়ে যাবে তোমার ত্বরণ। অর্থাৎ এখানের হিসাবে আমি দেখতে পাচ্ছি 5/5 ইকুয়াল টু হয়ে যাবে তোমার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে তোমার ত্বরণ। অর্থাৎ ত্বরণ কথার অর্থ হচ্ছে যে যে সময়ে তুমি যতটা বেগ পরিবর্তন করবে, একক সময়ে তুমি যতটা বেগ পরিবর্তন করতে পারবে, সেটাই হয়ে যাবে তোমার ত্বরণ। এবার এই রিলেটেড আর একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে মন্দন বলি আমরা অনেক সময়, যেটাকে ডিসিলারেশন বলা হয়। মন্দনটা কি জিনিস? ত্বরণের সময় কি হচ্ছিল? ত্বরণের সময় তোমার বেগ বাড়ছিল ক্রমশ, সময়ের সাথে সাথে তুমি অ্যাক্সিলারেটরটা চাপ দিচ্ছিলে, তোমার গাড়িটা আরো বেশি জোরে ছুটছিল, তোমার বাইকটা ত্বরণ পাচ্ছিল। কিন্তু ডিসিলারেশনের সময় তোমার কি হবে? ধীরে ধীরে সময়ের সাথে সাথে তোমার বেগটা কমতে থাকবে। প্রথমে 40 আছে, তারপর 30, তারপর 20, তারপর 10, এইভাবে কমতে 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 আসবে, এবং ধীরে ধীরে এসে কি হবে? থেমে যাবে তোমার গাড়িটা। এটাকে বলবো আমরা ডিসিলারেশন বা মন্দন। তো এই গেল কিছু বেসিক টার্ম তোমাদের কাছে, যেগুলো নিয়ে আলোচনা রয়েছে। যে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, আমাদের এই চ্যাপ্টারে লাগবে। তারপর হচ্ছে ভেলোসিটি, বেগ, আর হচ্ছে অ্যাক্সিলারেশন, ত্বরণ। এই তিনটে জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে। ডিসপ্লেসমেন্টকে জানো তোমরা, আমরা এল দিয়ে চিহ্নিত করি। ভেলোসিটিকে আমরা L/T দিয়ে চিহ্নিত করি, যেটা LT⁻⁻1। আবার অ্যাক্সিলারেশন বা ত্বরণকেও জানো,
যে এল টি টু দি পাওয়ার -1 বেগ পরিবর্তন বাই আবার একটা টি সময় এল টি টু দি পাওয়ার -2 দিয়ে চিহ্নিত করি। এগুলো হচ্ছে এদের মাত্রা। একক হিসাবে তুমি দেখতে পারো মিটার, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই হয়ে গেল আমাদের কাছে ওয়ান ডাইমেনশনাল মোশনের কিছু বেসিক টার্ম। আচ্ছা, এবার বেগ নিয়ে একটু আলোচনা করি। বেগ কি জিনিস? বেগ তোমরা সংজ্ঞা জানো বেগ কি। এবার বেগের কিছু ভাগ রয়েছে, যেরকম হচ্ছে আমরা বেগকে অনেক সময় ভেলোসিটিকে অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ বলি, আবার অনেক সময় আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলি বা তাৎক্ষণিক বেগ। একটা হচ্ছে গড় বেগ, আর একটা হয়ে গেল আমাদের কাছে তাৎক্ষণিক বেগ। এই দুটো জিনিস কি? গড় বেগ আর তাৎক্ষণিক বেগ কি? গড় বেগ কথার অর্থ হচ্ছে যে তুমি যে সময়ের মধ্যে, ধরা গেল যে তুমি ধরো টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 2 সেকেন্ডের মধ্যে তুমি মোট তোমার সরণ হয়েছে যে 50 মিটার, তোমার মোট সরণ হয়েছে। তোমার মোট গড় বেগ কত হয়ে যাবে? মোট সরণ বাই যে সময়ের তুমি গেছো, মানে যে সময় পরিবর্তনে তুমি গেছো সেটা হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাবে তোমার গড় বেগ। কিন্তু তোমার তাৎক্ষণিক বেগটা কি? তাৎক্ষণিক বেগে তোমাকে বলে দেবে যে টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 2 না, তুমি আমাকে বলো যে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে, মানে সেই মুহূর্তে কতটা তার বেগ ছিল। এটা হয়ে গেছে আমার ইনস্ট্যান্টেনিয়াস, তাৎক্ষণিক, আমার ওই মুহূর্তেই চাই। এবার ওই মুহূর্ত কথার অর্থ কি? ওই মুহূর্ত কথার অর্থ হচ্ছে 2 সেকেন্ড থেকে ধরো 2.0000001 এত সেকেন্ডের মধ্যে, মানে এত কম সেকেন্ডের মধ্যে কতটা বেগ বাড়ছে, সেটা হয়ে যাবে আমাদের কি? তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ধরে নাও যে কোনো একটা আমাদের কাছে সরণ বলে দিচ্ছে এস ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 3t। এবার আমাদেরকে বলেছে যে টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 2 সেকেন্ডের মধ্যে তুমি তার অ্যাভারেজ ভেলোসিটি বার করো আর তুমি তার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বার করো। তাহলে আমরা কিভাবে করব? দেখো, যখন আমি অ্যাভারেজ ভেলোসিটি বের করছি, তখন কি হবে? তখন হচ্ছে আমি দেখতে পাচ্ছি টি ইকুয়াল টু 0 সময়ে তার সরণ কত ছিল? দুটোতে 0 বসিয়ে দাও, 0 স্কোয়ার প্লাস 3 ইন্টু 0 0, 0 ছিল তার সরণ। আচ্ছা, টি ইকুয়াল টু যখন 2 সেকেন্ড, তার সরণ কত ছিল টোটাল? তার সরণ ছিল 2 দুগুণে 4 প্লাস 3 দুগুণে 6 ইকুয়াল টু 10 মিটার। এটা ছিল তার সরণ। তাহলে তার সরণের পরিবর্তন বা সরণ টোটাল কত হয়েছে? 10। কত সময়ের মধ্যে হয়েছে? 0 থেকে 2, অর্থাৎ 2 সেকেন্ডের মধ্যে হয়েছে। তার অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ কত হয়ে যাবে? তার 5 মিটার পার সেকেন্ড। কিন্তু সেম জিনিসটাই আমি যদি বলতাম যে টি ইকুয়াল টু 2 সেকেন্ডের মধ্যে আমাকে তার তাৎক্ষণিক বেগ কত হবে বলো, এই ইকুয়েশনটা থেকে আমরা দেখতে পাচ্ছি এস ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 3t। এবার তুমি বলো আমাকে যে আমি তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট আমি কিভাবে বের করব। আমি তোমাদের যখন ডেরিভেটিভ আলোচনা করছিলাম তখন আমি তোমাদেরকে বলছিলাম না যে একটা ডেরিভেটিভের খুব ক্ষুদ্র যদি আমি ডিএক্স ধরি, সেই ডিএক্স এর জন্য ডিওয়াই কতটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা কিভাবে লিখি? ডিওয়াই ডিএক্স। এটার কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র ডিএক্স এর জন্য ডিওয়াই কতটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তাৎক্ষণিক ওই ডিএক্স এর জন্য ডিওয়াই এর কতটা পরিবর্তন হচ্ছে, এটাই আমরা দেখি। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখব? যে ক্ষুদ্র ডিটির জন্য ডিএসটা কতটা চেঞ্জ হচ্ছে, সরণটা কতটা চেঞ্জ হচ্ছে। তাহলে সেটা আমরা কিভাবে করব? এটাকে ডেরিভেটিভ করে দিলে তো পেয়ে যাব ডিএস ডিটি। দেখো, ক্ষুদ্র ডিটি টাইমের জন্য, মানে তাৎক্ষণিক ওই টাইমের জন্য কতটা সরণটা চেঞ্জ হচ্ছে, আমরা এটা এখান থেকে পেয়ে যাচ্ছি। সেটা কত বেরোবে আমাদের কাছে? দেখো, 2t প্লাস 3। এই তো হয়ে গেল আমাদের, যে এটাই হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ। এবার কখন বলেছে আমাকে? টি ইকুয়াল টু 2 সেকেন্ডে। যখন টি ইকুয়াল টু 2 সেকেন্ড তখন কত হচ্ছে আমাদের অ্যান্সার? 4 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে তার তাৎক্ষণিক বেগ কত? তার তাৎক্ষণিক বেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? এই হয়ে গেল গড় বেগ আর তাৎক্ষণিক বেগের মধ্যে ডিফারেন্স তাদের দুজনের, এবং দুটো কি কি জিনিস। এবার একটা অঙ্ক আছে, তোমরা অঙ্কটা একটু নিজেরা করবে, অঙ্কটা পড়ো। অঙ্কটা খুব একটা শক্ত অঙ্ক না, নিজেরা একটু দেখো এবং নিজেরা অঙ্কটা করার চেষ্টা করো। ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে অ্যান্সারটা করো, অ্যান্সারটা করে তোমরা কমেন্টে জানাও অ্যান্সারটা। আগের দিন দেখছিলাম বেশ কিছু জন অ্যান্সার করছিলে, কিছু জনের ভুল হচ্ছিল, তাও ঠিক আছে, অন্তত চেষ্টা করো তোমরা। চেষ্টা করলে কিছুটা তবু ইমপ্রুভমেন্ট হতে পারে। একবারে চেষ্টা না করলে বসে থাকলে তো এমনিতেও কিছু আসবে না না হাতে।
তার থেকে একটু চেষ্টা করো। তোমাদের যদি ভুল কিছু হয় বা ভুল দিকে যাও, তাহলে আমি সেটা কমেন্টটা দেখে আমি বুঝতে পারি, সেটাকে তোমাদেরকে গাইড করে দিতে পারবো, কিন্তু চেষ্টা করো। দেখো এই এই অঙ্কটা আমরা কিভাবে করব। এ পার্টিকেল মুভস টুয়ার্ডস প্লাস এক্স ডিরেকশন, প্লাস এক্স ডিরেকশনে পার্টিকেলটা মুভ করছে। দ্য ডিসপ্লেসমেন্ট, কি ডিসপ্লেসমেন্ট সেন্টার ইজ, আচ্ছা ডিসপ্লেসমেন্ট ফ্রম সেন্টার হবে ওটা, ইজ এক্স ইকুয়াল টু 80 মাইনাস 3t স্কোয়ার। ডিসপ্লেসমেন্ট বা সরণটা আমাদেরকে কত বলে দিয়েছে, 80 প্লাস 3t স্কোয়ার, যেখানে টি হচ্ছে সময়, আমরা বুঝতেই পারছি টি সময়। আমাদেরকে বলে দিয়েছে 1 নম্বর, টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 1 সেকেন্ডের মধ্যে ইন দিস টাইম গ্যাপ দ্য অ্যাভারেজ ভেলোসিটি, আমাদের অ্যাভারেজ ভেলোসিটিটা জানতে চেয়েছে। কিভাবে বের করবো আমরা, সেম প্রসেস, টি ইকুয়াল টু 0-তে কত বেগ হচ্ছে আমরা দেখে নেবো, সরি টি ইকুয়াল টু 0-তে কত সরণ হচ্ছে দেখে নেবো। আমি দেখতে পাচ্ছি টি ইকুয়াল টু 0-তে এক্স ইকুয়াল টু 0 বেরোচ্ছে, টি ইকুয়াল টু 1 সেকেন্ডে এক্স ইকুয়াল টু কত বেরোচ্ছে 8, ও সরি এটা মাইনাস আছে, সরি এটা ঠিক করে নেবে, এটা মাইনাস ছিল, 80 মাইনাস 3t স্কোয়ার ছিল এটা, 8 মাইনাস 3 ইকুয়াল টু 5 মিটার। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হয়ে যাবে, সরণ মোট কত হয়েছে 5, 5 মাইনাস 0 5ই হবে, আর কত সময়ের মধ্যে 1 মাইনাস 0 1 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড হয়ে যাবে আমাদের কি অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ। এবার আমাদের কাছে রয়েছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ, সেটা কিভাবে বের করব। দেখো আমাদেরকে বলে দিয়েছে 1 সেকেন্ডের মাথাতে, মানে জাস্ট 1 সেকেন্ডে, 1 সেকেন্ডের ক্ষুদ্র একটা ফ্র্যাকশনের মধ্যে কতটা আমাদের বেগ হচ্ছে, কতটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে, সেটা আমরা এবার দেখব। সেটা কিভাবে দেখব, একটু আগেই বললাম এক্স ইকুয়াল টু দেখো কত 80 মাইনাস 3t স্কোয়ার রয়েছে। এবার এক্সটাকে আমরা কি করতে পারি, ডেরিভেটিভ করে ডিএক্স ডিটি, এর অর্থ হচ্ছে ক্ষুদ্র ডিটি টাইমের মধ্যে ডিএক্স কতটা চেঞ্জ হচ্ছে, সেটা কত দেখতে পাচ্ছি আমরা 8 মাইনাস 6t। এবার আমাদেরকে কত বলে দিয়েছে, টি ইকুয়াল টু 1 সেকেন্ডে, টি ইকুয়াল টু 1 সেকেন্ডের মান বসিয়ে দাও, ডিএক্স ডিটি কত বেরোচ্ছে 8 মাইনাস 6 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাবে আমাদের তাৎক্ষণিক বেগ। বোঝা গেল? তো এই হয়ে গেছে গড় বেগ এবং তাৎক্ষণিক বেগের মধ্যে সম্পর্ক। আচ্ছা, যাদের হয়নি বা যারা বুঝতে পারছো না, তারা ভিডিওটা আরেকবার রিপিট করো, একটু আগে থেকে দেখো, যদি তাও না বুঝতে পারো একটু কমেন্টে জানিও, আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সেম ভাবে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, আমরা যখন ত্বরণ বলবো সেটারও দুটো ভাগ আছে, একটা হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। একই জিনিস, যেরকম তোমাদেরকে বললাম যে গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ কি, ঠিক সেরকম হচ্ছে গড় ত্বরণ এবং হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। গড় ত্বরণ কথার অর্থ হচ্ছে যে একটা ইনস্ট্যান্ট ধরে বেশ কিছু সময় ধরে, ধরে নাও টি ইকুয়াল টু 0 সেকেন্ড থেকে টি ইকুয়াল টু 5 সেকেন্ডের মধ্যে আমি বেগ পরিবর্তন দেখছি যে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের গড় বেগ বা গড় অ্যাক্সেলারেশন বা গড় ত্বরণ কত হয়ে যাবে, এই 50 মিটার পার সেকেন্ড যেটা হচ্ছিল চেঞ্জ, বাই হচ্ছে যে টাইমের মধ্যে যেটা হচ্ছে 5 সেকেন্ড চেঞ্জ হচ্ছে, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে আমাদের অ্যাভারেজ ত্বরণ। আর সেম ভাবে ইনস্ট্যান্টেনিয়াস যদি বলি যে টি ইকুয়াল টু 5 সেকেন্ডে, মানে 5তম সেকেন্ডে আমাদেরকে দাও, তাহলে সেটা কি করতে হবে, আমাকে তার জন্য ডেরিভেটিভ করতে হবে। একটা এক্সাম্পল দেখে নাও, একটা এক্সাম্পল হয়তো ভি ইকুয়াল টু, বেগ তোমাদেরকে বলে দিয়েছে 3t মাইনাস 5t স্কোয়ার, এটা তোমাদেরকে বলে দিয়েছে। এবার তোমাদেরকে বলেছে টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 5 সেকেন্ডের মধ্যে কত হবে বলো তো গড়, তোমার ত্বরণ কত হবে গড়, সেটা কিভাবে বের করব। সেম প্রসেস, যখন টি ইকুয়াল টু 0 বেরোচ্ছে তখন বেগ কত হচ্ছে আমার 0, যখন টি ইকুয়াল টু 5 বেরোচ্ছে তখন বেগ কত বেরিয়ে যাচ্ছে আমাদের কাছে, দেখো 5 3 15 মাইনাস হচ্ছে তোমার 5 25 125, ও এটা মন্দন হয়ে যাচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই, করো 125 বেরোচ্ছে, এটা কত বেরোবে তাহলে 0 1 110 মাইনাস মিটার পার সেকেন্ড হচ্ছে, মানে বেগটা হ্রাস করছে সময়ের সাথে সাথে। বেগ হ্রাস করা মানে হচ্ছে কি, সেটা মন্দন হচ্ছে। এবার কত সেকেন্ডের মধ্যে সেটা হচ্ছে, সেটা আমরা কিভাবে পেয়ে যাব, যে টোটাল বেগটা বসাবো মাইনাস 110 বাই হচ্ছে কত সময়ের মধ্যে হচ্ছে এটা
5 সেকেন্ডের মধ্যে হচ্ছে, ভাগ করে যেটা হবে সেটা হবে আমাদের কাছে অ্যান্সার। তখন নেগেটিভ অ্যান্সার আসবে, যেটাকে আমরা বলবো যে ওটা মন্দন হচ্ছে, ওটা ত্বরণ না, ওটা মন্দন হচ্ছে। বোঝা গেছে? সেম ভাবে যদি আমি বলি টি ইকুয়াল টু 5 সেকেন্ডের মাথাতে কত ইনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বা কতটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, ত্বরণ কতটা হচ্ছে বল, সেটা কিভাবে করব? সেম প্রসেস। আমি দেখে নিচ্ছি কত ভি আমাদেরকে কত বলে দিয়েছে। ভি আমাদেরকে বলে দিয়েছে 3t মাইনাস 5t²। এবার ডিভিডিটি, ডিভিডিটির কথা অর্থ হচ্ছে ক্ষুদ্র টি সময়ের মধ্যে ভি বা বেগ কতটা চেঞ্জ হচ্ছে, সেটাই তো ত্বরণ। ত্বরণের কথার অর্থ কি? যে ক্ষুদ্র একটা ডিটি সময়ের মধ্যে যে কতটা পরিমাণে বেগ চেঞ্জ হচ্ছে, সেটাই আমরা কি বলি? ত্বরণ। সেটা কত হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে 3 - 10t। এবার আমরা মান বসাবো, টি এর মানটা বসাবো, কত হচ্ছে? টি ইকুয়াল টু 5 সেকেন্ডে বলে দিয়েছে, এখানে 5-এর মানটা বসিয়ে দেবো, দিয়ে অ্যান্সার কত আসবে আমাদের কাছে? 3 - 50 মানে হচ্ছে তোমার -47 হবে মিটার/সেকেন্ড²। অ্যান্সার, যেটা মন্দন হবে এগেন। বোঝা গেছে? এই হয়ে গেল তোমাদের কাছে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন এবং ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, গড় বেগ এবং তাৎক্ষণিক বেগের সমান। আচ্ছা, এবার তোমাদের কাছে কিছু কোয়েশ্চেন নিয়ে আসি। কোয়েশ্চেনগুলো একটু আহ, নিজেরা একটু করার চেষ্টা করবে। এই কোয়েশ্চেনটা করো, এই কোয়েশ্চেনটা একটু করো, নিজেরা চেষ্টা করো। কোয়েশ্চেনটা কি পড়েছে, কি বলেছে বলো? দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই অ্যান অবজেক্ট অ্যালং এ স্ট্রেট লাইন ইন টাইম ইজ গিভেন বাই এস ইকুয়াল টু 3 - 4t + 5t²। দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দি অবজেক্ট ইজ। তার প্রাথমিক বেগটা জানতে চেয়েছে কত আমাদেরকে। ডিস্টেন্স বলে দিয়েছে কত? 3 - 4t + 5t²। এবার আমাদেরকে বলে দিয়েছে ইনিশিয়াল ভেলোসিটিটা কত আছে বলো। আচ্ছা, এটাকে ডেরিভেটিভ করো প্রথম। ডিএস ডিটি কত পাচ্ছি আমরা? -4 + 10t। এবার একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করো, যে ডিএস ডিটিটা হয়ে যাচ্ছে আমাদের বেগ, এটাই ভি, এটাই আমাদের কাছে বেগ হয়ে যাচ্ছে। এবার আমাদেরকে বলে দিয়েছে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, মানে হচ্ছে প্রাথমিক বেগটা বার করতে বলেছে। প্রাথমিক বেগ কখন ছিল? যখন টি ইকুয়াল টু 0 সময় ছিল, তাই তো। একবারে শুরুতে ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ কাকে বলে? একবারে শুরুতে যে বেগটা থাকে সেটাকেই তো আমরা বলি প্রাথমিক বেগ, তাই না? তাহলে শুরু বলতে কখন শুরু? টি ইকুয়াল টু 0 সময়টাই তো শুরু। এই সময় কত বেগ ছিল আমাদেরকে সেটাই জানতে চেয়েছে। তাহলে টি ইকুয়াল টু 0 সময় আমি কত দেখতে পাচ্ছি? ভি ইকুয়াল টু -4 + 0। তাহলে কত হয়ে যাচ্ছে? -4 মিটার/সেকেন্ড, বা -4 ইউনিট, সরি, আমাদেরকে বলেনি, -4 ইউনিট। এটাই হয়ে যাচ্ছে আমাদের প্রাথমিক বেগ। বোঝা গেছে? তো এইভাবে আমাদের অ্যান্সার কোনটা হবে? ডিএডটা হবে। এইভাবে আমাদের অ্যান্সারগুলো করব। এবার দেখো আমাদেরকে কি বলেছে পরের কোশ্চেনটা। এ ভেহিকেল ট্রাভেলস হাফ দ্য ডিস্টেন্স এল উইথ স্পিড ভি1 অ্যান্ড দ্য আদার হাফ উইথ দ্য স্পিড ভি2। এটা ভি2 হবে, ভি3 হয়ে গেছে, সরি, ভি2 হবে। দেন ইটস অ্যাভারেজ স্পিড ইজ। গড় বেগ বার করতে বলেছে, কিভাবে বের করব? তোমরা কিছু জনে ভাববে যে হ্যাঁ, খুবই তো সোজা জিনিস, পুরোটা এল ডিস্টেন্স, এল/2 ডিস্টেন্স এটা, এল/2 ডিস্টেন্স এটা, প্রথমে এটাতে ভি1 এ গেছে, ভি2 তে গেছে, তাহলে গড় বেগ তো আমরা সামনেই দেখতে পাচ্ছি, যে ভি1 + ভি2/2 করলেই তো হয়ে যাচ্ছে অ্যান্সার, তাই না? কিন্তু এটা ভুল অ্যান্সার, এটা নয় কিন্তু। কারণ কি, এই অ্যান্সারটার মধ্যে আমরা দেখিনি যে এর সময় কত লেগেছে। প্রথমটা কত সময়ে ভি1 এল/2 ট্রাভেল করেছে সেটা আমরা জানি না, দ্বিতীয়টা কত সময় ট্রাভেল করেছে জানি না, তাহলে ভি1 + ভি2/2 কিভাবে লিখতে পারি? যদি আমাদের সময় নিয়ে ধারণা না থাকবে, আমরা বেগটাকে কিভাবে লিখে দিতে পারবো যেটাই হবে? তখন আমাদেরকে কি করতে হবে? দেখো, আমাদেরকে গড় বেগ বার করতে বলেছে। টোটাল পথ আছে আমাদের কাছে এল, এল পথ রয়েছে। প্রথম অর্ধেক মানে এল/2 পথ বলেছে ভি1 বেগ নিয়ে গেছে, এবং আদার হাফ মানে হচ্ছে বাকি এল/2 বলেছে সে ভি2 নিয়ে গেছে। আমি ধরে নিয়েছি টোটাল এল পথ রয়েছে, ঠিক আছে, বা এখানে বলেই দিয়েছে আমাকে এল পথ রয়েছে। এবার আমি আরেকটা জিনিস একটু অ্যাজিউম করে নিচ্ছি। ধরা যাক প্রথম হাফটা সে টি1 টাইমে গেছে, দ্বিতীয় হাফটা সে টি2 টাইমে গেছে। আচ্ছা, তাহলে টি1 টাইমটা কত হয়ে যাবে? মোট যে ডিস্টেন্স গেছে, সে এল/2 ডিস্টেন্স গেছে, বাই যে বেগ নিয়ে গেছে সেটা, তাই তো, সেটা কত হয়ে যাবে? এল/2 ভি1। সেম ভাবে দ্বিতীয়টাতে সে কত টাইমে গেছে?
একটু দেখে নাও, যেটা হচ্ছে L/2 ডিস্টেন্স গেছে সে, কত বেগে গেছে সে, v2 বেগে গেছে। তাহলে t2টা কত হয়ে যাচ্ছে, L/2v2। তাহলে তার মোট যেতে কত সময় লেগেছে, t1 প্লাস t2 সময় লেগেছে তার, অর্থাৎ L/2v1 প্লাস L/2v2 ইকুয়াল টু, এটাকে তুমি হিসাব করলে কত পাবে, L/2 কমন নিয়ে নাও, 1/v1 প্লাস 1/v2, মোট সময় লেগেছে তার এটা। তাহলে তার অ্যাভারেজ ভেলোসিটি কত, তার অ্যাভারেজ ভেলোসিটি হয়ে যাবে মোট ডিস্টেন্স বা মোট ডিসপ্লেসমেন্ট, সরি বলতে ভুল হচ্ছে, যেহেতু একই লাইনে যাচ্ছে সেজন্য হচ্ছে ডিসপ্লেসমেন্ট কত, এল বাই মোট সময়। মোট সময় কত বেরিয়েছে আমাদের কাছে, L/2 1/v1 প্লাস 1/v2। এল কেটে যাচ্ছে, উপরে 2 পড়ে থাকছে, বাই নিচে দেখো কত হচ্ছে আমাদের কাছে, v1v2 প্লাস v1, বা এটাকে আরেকটু মডিফাই করে আমরা কি লিখতে পারি, 2v1v2 বাই v1 প্লাস v2। এটাই হয়ে যাবে আমাদের কাছে অ্যাভারেজ স্পিড। এই অ্যাভারেজ স্পিডটা দেখো কত হয়ে যাবে আমাদের কাছে, সি এর অ্যান্সারটা। বুঝতে পারছো? তো আমরা যখনই ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন এসব কিছু মাপবো, তখন আমরা অ্যাজিউম করে নিতে পারবো না যে সময়টা প্রত্যেকের ক্ষেত্রে সমান রয়েছে। প্রথম হাফের ক্ষেত্রে যে সময় থাকবে, দ্বিতীয় হাফের ক্ষেত্রে একই সময় থাকবে, এটা কিন্তু নয়। তো সময় সবসময় আমাদের কাছে ইম্পর্টেন্ট, এবং আমরা হঠাৎ করে কখনো ভিটাকে কনস্ট্যান্ট বা এটাকে কনস্ট্যান্ট ধরে নিতে পারবো না, কারণ তার মধ্যেও একটা টি লুকিয়ে থাকে, সময় লুকিয়ে থাকে। তো সময়টাকে আমাদেরকে কিন্তু সবসময় কাউন্টের মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু চেষ্টা করো, তোমরা নিজেরা ভিডিওটা একটু পজ করো, ভিডিওটা পজ করে একটু নিজেরা করার চেষ্টা করো, এবং করে অ্যান্সারটা তুমি কমেন্টে লেখো। যদি কিছু ভুল হয় বা যদি কিছু সমস্যা থেকে থাকে, আমি সেটা কমেন্টটা দেখবো এবং কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু নিজেরা একটু চেষ্টা করো, না হলে কিন্তু হবে না। আচ্ছা, এটাকে দেখো একটু, এই প্রবলেমটাকে দেখো কিভাবে সলভ করবো প্রবলেমটা। কি বলেছে প্রথম দেখো, এ পার্টিকেল লোকেটেড অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, মানে এক্স ইকুয়াল টু জিরো পজিশনে রয়েছে, আর টাইম ইকুয়াল টু জিরো, মানে সময় যখন শূন্য তখন সে জিরো পজিশনে রয়েছে, স্টার্টস মুভিং এ লং অ্যালং দ্য পজিটিভ এক্স ডিরেকশন। সে কি করছে, প্লাস এক্স ডিরেকশনে সে যাচ্ছে, উইথ এ ভেলোসিটি ভি, ভি ভেলোসিটিতে যাচ্ছে, ভ্যারিজ অ্যাজ ভি ভ্যারিজ অ্যাজ রুট এক্স, মানে এই ফর্মুলাটাকে সে ক্যারি করে যাচ্ছে। ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল ভ্যারিজ উইথ টাইম। আচ্ছা, আমাদের কাছে এই ডিসপ্লেসমেন্টটা কিভাবে সময়ের সাথে কিভাবে ভ্যারি করবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তো আমরা কিভাবে বের করবো একটু বলো, কিভাবে বের করা যেতে পারে। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভি ভ্যারিজাস রুট এক্স বা ভি ইকুয়াল টু, আমরা কি একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি, ইন্টু রুট এক্স। আবার ভিটাকে আমরা কি লিখতে পারি, ডিএক্স ডিটি লেখা যায়। ডিএক্স ডিটি অর্থাৎ হচ্ছে সময়ের সাথে সাথে স্মরণের চেঞ্জটা বা স্মরণটা, সেটাই তো হয়ে যাচ্ছে আমাদের কাছে বেগ, তাই না, ইকুয়াল টু কে ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, বা ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার হাফ, এটাকে নিচে চলে এলাম, কে ডিটি লেখাই যায়। বা এখান থেকে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স ইকুয়াল টু কে ইন্টু ডিটি। এবার দুটো দিকে আমরা কি করে দিতে পারি, ইন্টিগ্রেশন করে দিতে পারি। ইন্টিগ্রেশন করলে কত পাবো, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান বাই মাইনাস হাফ প্লাস ওয়ান। এখানে দেখো কেটা কনস্ট্যান্ট বাইরে চলে আসছে, এবং ডিটি এর ইন্টিগ্রেশন কত হচ্ছে টি, প্লাস একটা কনস্ট্যান্ট আমাদের কাছে থাকছে সি। এটাকে আর একটু মডিফাই করলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এক্স টু দি পাওয়ার হাফ বাই হাফ ইকুয়াল টু কে ইন্টু টি প্লাস সি। বা এটাকে দেখো এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু আমাদের কাছে কত পড়ে রয়েছে, আমাদের কাছে পড়ে রয়েছে হাফটা ডান দিকে গুণ করে দাও, কিছু এসে যায় না, কারণ হাফটাও কনস্ট্যান্ট, হাফ কেটি প্লাস হচ্ছে হাফ ইন্টু সি। এবার আমাদেরকে দেখো একটা কন্ডিশন বলেছিল, আমাদের এই কনস্ট্যান্টটা নিয়ে লাভ নেই, কারণ আমাদেরকে ভ্যারিয়েন্স একটা নিয়ে আসতে হবে, একটা আমাদেরকে দেখাতে হবে যে এক্সটা কিভাবে টি এর সাথে ভ্যারি করছে, তাহলে কনস্ট্যান্টটা আমাদেরকে যা হোক করে তুলে দিতে হবে। তার জন্য দেখো আমাকে কন্ডিশন একটা দিয়ে দিয়েছে, যখন টি ইকুয়াল টু জিরো তখন কিন্তু আমাদের কাছে এক্সটা জিরো। তাহলে এই কন্ডিশনটাকে আমি অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি, যখন টি ইকুয়াল টু জিরো ছিল তখন এক্সটা তো আমাদের কাছে জিরো বলেছিল, তাহলে এখানে কি হচ্ছে, জিরো ইকুয়াল টু জিরো ইন্টু টি, জিরো
প্লাস হাফ ইন্টু সি বা সি ইকুয়াল টু দেখো 0 চলে আসছে তখন। তাহলে আলটিমেটলি আমাদের কাছে ফর্মুলা কি দাঁড়ালো, যে এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু কত, হাফ কে ইন্টু টি। হয়েছে। এবার এক্স এর সাথে টি এর যে তোমার সূত্রটা সেটা কিরকম নিয়ে আসবে দেখো, হাফ মানে কত, রুট, তো সেটাকে করার জন্য আমি কি করলাম, দুদিকে স্কোয়ার করে দিলাম, হাফ কে তার স্কোয়ার এবং টি তার স্কোয়ার। দেখো এখানে স্কোয়ারটা উঠে যাচ্ছে, রুটটা উঠে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু 1/4 কে ইন্টু টি স্কোয়ার পড়ে রইলো, বা 1/4 কে এটা ধ্রুবক, আমি এটাকে সরিয়ে দিতে পারি এবং কি লিখতে পারি আমি, এক্স ভ্যারিজাস টি স্কোয়ার। তাহলে কিভাবে টি এর সাথে ভ্যারি করবে দেখো, সেটা আমরা দেখতে পাচ্ছি যে স্যার টি স্কোয়ারের আকারে ভ্যারি করবে। বোঝা গেছে? তো এই ধরনের যখনই তুমি কোনো কোশ্চেন দেখবে যে ভ্যারিজেস দেওয়া রয়েছে, তার সাথে আমাকে তো অন্য কোনো একটা কন্ডিশন বের করতে বলেছে, যে ভি এর সাথে টি এর দিয়ে বা এক্স এর দিয়ে তোমাকে এক্স এর সাথে টি এর বের করতে বলেছে, তখনই সবসময় মাথায় রাখবে যে কি কি জিনিসের মধ্যে টি লুকিয়ে রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে ভি এর মধ্যে লুকিয়ে ছিল এক্স এর সাথে, তো সেই জিনিসগুলো একটু ভেঙে নেওয়ার চেষ্টা করবে ডেরিভেটিভ আকারে, এবং পরে সেটাকে চাইলে ইন্টিগ্রেশন করে দেবে। তো কিছুক্ষণ ক্যালকুলেশন করার পর ধীরে ধীরে দেখবে তোমাদের কাছে কিন্তু অ্যান্সারটা অনেকটা আসতে চলেছে সামনের দিকে বা চলে আসছে। যাই হোক, পরবর্তী কোশ্চেন দেখো। হ্যাঁ, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। একটু নিজেরা বলো যে এটার মধ্যে কোনটা ওয়ান ডাইমেনশনাল মোশন বোঝাবে না। এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক আসে, খুব সোজা কোশ্চেন, কিন্তু এখানে অনেক ছেলেরা ঘাবড়িয়ে যায় জিনিসটা দেখে, যে কিভাবে এই জিনিসগুলো হচ্ছে। এটা কিভাবে হবে বলো, যে কোনটা ওয়ান ডাইমেনশনাল মোশন বোঝাবে না। আচ্ছা দেখো, ওয়ান ডাইমেনশনাল মোশন অর্থাৎ হচ্ছে যে সময়ের সাথে সাথে সে কি একটা দিকেই চলতে থাকবে, এরকম বোঝাবে। এখানে সময়ের সাথে বেগের পরিবর্তনগুলো প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে দেখিয়েছে। এই গ্রাফের ক্ষেত্রে কি দেখিয়েছে, যে প্রথমে বেগটা গেল একটা সর্বোচ্চ মানে পৌঁছালো, তারপর আবার ডিক্রিজ করে দিল। এই গ্রাফের ক্ষেত্রে দেখাচ্ছে যে সময়ের সাথে সাথে বেগ ক্রমশ বাড়ছে। এই গ্রাফের ক্ষেত্রে দেখাচ্ছে সময়ের সাথে সাথে বেগটা কি হচ্ছে, একটা মানে কমছে। কিন্তু এই গ্রাফের ক্ষেত্রে দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে বেগ চক্রাকারে ঘুরছে। এটা কোনোদিন পসিবল? এটা পসিবল না। কারণ কি দেখো, ধরে নাও এখানে একটা টাইম রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে টি ইকুয়াল টু ধরো 2 সেকেন্ড। 2 সেকেন্ড টাইমে আমি দেখো কটা মান পাচ্ছি বেগের, এখানে একটা মান পেলাম, আবার এখানেও একটা মান পাচ্ছি। এটা, তাহলে তুমি আমাকে বলো এটা কোনোদিন পসিবল হবে? একটা সময়ের মধ্যে আমি বেগের দুটো মান পেয়ে যাচ্ছি, এটা ন্যাচারালি পসিবল না। তার মানে এটা আমাদেরকে ভুল অপশন দিয়েছে। এটা একটা সময়ে একটা বস্তু কখনো দুটো পজিশনে থাকতে পারে না। যদি পজিশন এবং টাইমে তোমাদেরকে গ্রাফ দেয়, সেখানেও কিন্তু এটা ভুল হয়ে যাবে। এই ধরনের যদি কোশ্চেন দেয়, যদি বেগের কোশ্চেন দেয় তখন এটা ভুল হয়ে যাবে, যদি এটা অ্যাক্সেলারেশনের কোশ্চেন দেয় তখন এটা ভুল হয়ে যাবে। কারণ এটা একটা নেচারের বিষয়, যে একটা সময়ের মধ্যে একটা বস্তু কখনো দুটো ধর্ম পালন করতে পারে না একসাথেই। কখনো সে 5 কিলোমিটার পার আওয়ার বেগে আছে, সেম টাইমে সে 10 কিলোমিটার পার আওয়ার বেগে রয়েছে। এটা এটা কি ধরনের জিনিস হচ্ছে? বা একই টাইম 5 সেকেন্ডের মধ্যে সে 5 মিটার দূরত্বে রয়েছে, আবার আমি তাকে বলছি 10 মিটার দূরত্বে রয়েছে। সেটা কি সম্ভব কখনো? সেটা সম্ভব নয়। তো এই ধরনের যদি কোনো গ্রাফ থাকে, যেখানে ডিস্টেন্স টাইম বলুক বা বেগ টাইম বলুক, অ্যাক্সেলারেশন টাইম বলুক, একটা টাইমে দুটো একটা পার্টিকেলের দুটো ধর্ম থাকতে পারে না, দুটো ভ্যালু থাকতে পারে না তার। এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এটা হয়েছে। এবার তোমাদের কাছে একটু গ্রাফ নিয়ে কিছু আলোচনা করি। এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গ্রাফ। দেখো, তোমাদের কাছে যা কিছু এখানে দেবে, মানে গ্রাফিক্যাল, যদি ধরো এই চ্যাপ্টারে দুটো কোশ্চেন হয়, একটা কোশ্চেনে কিন্তু গ্রাফিক্যাল থেকে আসার সম্ভাবনা খুব বেশি, প্রায় 95% সম্ভাবনা রয়েছে যে ওখান থেকে একটা গ্রাফিক্যাল কোশ্চেন কিন্তু দেবে। তো দেখো, তোমাদের কাছে গ্রাফ কি কি রয়েছে। আমি দেখতে পারি যে সময়ের সাথে সরণ, তার গ্রাফ কিছু দিতে পারে তোমাকে, অথবা তোমাকে কি দিতে পারে, তোমাকে সময়ের সাথে বেগের গ্রাফ দিতে পারে। তোমাকে সময়ের সাথে ত্বরণের গ্রাফ কেন দেবে না সেটাও আলোচনা করে দেবো। সময়ের সাথে ত্বরণের গ্রাফ কেন দেবে না, তো ত্বরণও তো তোমাদের টপিকস এর মধ্যে রয়েছে, তাহলে সেটা কেন আসবে না সেটাও বলবো। প্রথমে দেখো, আমি ধরো এখানে কিছু দেখলাম যে টি ইকুয়াল টু প্রথম 0 সেকেন্ড ছিল, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ডে কোনো বস্তুর পজিশন একে রয়েছে সে, তারপর 2 মিটার বা দূরে রয়েছে, তারপর 3 মিটারে, মানে এগিয়ে এগিয়ে যাচ্ছে সে ওয়ান ডাইমেনশনের দিকে, তারপর 4 মিটারে রয়েছে, এরকম হচ্ছে। তাহলে আমি বলছি সে 1 সেকেন্ডে, 0 সেকেন্ডে পুরো কেন্দ্রে দাঁড়িয়ে ছিল, পুরো সেন্টারে ছিল। তারপর 1 সেকেন্ডে 1 মিটারে, 2 সেকেন্ডে 2 মিটার মানে এগিয়ে যাচ্ছে, 3 সেকেন্ডে 3 সেকেন্ডে সে 3 মিটার, 4 সেকেন্ডে 4 মিটার, এইভাবে যাচ্ছে। তাহলে তার গ্রাফটা কিরকম হবে, এরকম দাঁড়াবে তার।
সরি এটা বেঁকে গেল মানে পুরোপুরি সোজাভাবে এগোবে। তো এই ধরনের গ্রাফটা হয়ে যাবে তার পজিশন এবং সময়ের গ্রাফ। এবং এই গ্রাফের মধ্যে দুটো জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করার বিষয়, সেটা লক্ষ্য করবে, যেটা হচ্ছে কোনো গ্রাফের মধ্যে এক্স এবং টি এর গ্রাফ রয়েছে, তার যে নতিটা হবে, তার নতি অর্থাৎ কি, যে এই তোমার অ্যাক্সিসের চেঞ্জের সাথে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এটা যদি এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিসের চেঞ্জের সাথে ওয়াই অ্যাক্সিস কতটা চেঞ্জ হচ্ছে সেটা বোঝায় নতিটা কত হচ্ছে। সেই নতিটাকে আমরা কিভাবে চিহ্নিত করেছিলাম, একটু আগে বলেছিলাম, ট্যান থিটা দিয়ে চিহ্নিত করেছিলাম। সেই নতিটা কি দাঁড়াবে, দেখো এখানে ডিএক্স, তাই তো, এটা ধরে নাও ডিএক্স, এক্স এর চেঞ্জ কত ডিটির সাথে, তাহলে সেই নতিটা দাঁড়াবে তোমাদের বেগ। অর্থাৎ একটা এক্স টি গ্রাফের নতি কি বোঝায়, সেই গ্রাফের বা সেই পার্টিকেলটার কত বেগ হচ্ছে। এটা যেন তোমাদের কাছে কিন্তু খুব মুখস্থ থাকে, মাথায় থাকে যেন এই বিষয়টা। নতিটা কিন্তু এক্স টি গ্রাফের নতিটা সবসময় কিন্তু বেগ বোঝাবে। এরকম অনেক সময় দিয়ে যায়, জাস্ট তোমাদেরকে গ্রাফটা চোখের সামনে দিয়ে দিল, দিয়ে বললো যে তার বেগ বের করো, বা আর একটু ফার্দার গিয়ে বললো তার অ্যাক্সেলারেশন কত হবে বের করো। তখন তোমাদের কাছে অন্য কিছু ডেটা থাকবে না, তোমাদের কাছে কি ডেটা থাকবে, শুধুমাত্র দেখা যাবে থিটাটা বলে দিয়েছে তোমাদেরকে, বাকি এখানে কিচ্ছু মান বলেনি। তখন তুমি ট্যান থিটা দিয়ে বসিয়ে বের করে নিতে পারবে যে কত তোমাদের বেগ হবে। আচ্ছা, ঠিক সেম ভাবে সময়ের সাথে ধরো বেগ কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা দেখলাম। সময়ের সাথে বেগ পরিবর্তনটা এরকম হচ্ছে, সেমই হচ্ছে। তার যে নতিটা হবে সেটা দিয়ে কি বোঝাবে, তার যে নতিটা হবে, অর্থাৎ এই ডিটি চেঞ্জটা হচ্ছে কত, ডিটি চেঞ্জের মধ্যে ডিটি ডিভিটা হচ্ছে তার বেগের চেঞ্জ, তাহলে তার নতি যেটা হবে সেটা কত হয়ে যাবে, ডিভিডিটি, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি ত্বরণ বা অ্যাক্সিলারেশন এ। অর্থাৎ একটি ভিটি গ্রাফের নতি কি বোঝাবে, তার ত্বরণ। বোঝা গেছে, এই জিনিসটা একটু মাথায় রাখবে। আর একটা জিনিস বলার, যেটা হচ্ছে ধরে নাও ভিটি গ্রাফটা রয়েছে, তোমাদের কোনো ভিটি গ্রাফ দিয়েছে, টি, এটা ভি, ভিটি গ্রাফের মধ্যে তার যে ধরো এরকম গেছে 0 থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে, এবং এই গ্রাফের যে ভেতরের যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফল বা এরিয়া, সেই এরিয়াটা আমাদের কি দেবে, সেই এরিয়াটা আমাদেরকে দেবে যে তার কতটা সরণ হয়েছে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, যে তার মধ্যে যে 0 থেকে টি সময়ের মধ্যে তার যে বেগ পরিবর্তনের গ্রাফ হচ্ছে, সেই গ্রাফের যে ক্ষেত্রফল বা এরিয়াটা, সেটা আমাদেরকে কি ডেটা দেবে, কি ডেটা সম্পর্কে বলবে, সেটা আমাদেরকে বলবে যে কতটা পরিমাণে তার সরণ হয়েছে বা সরণের পরিবর্তন কতটা হয়েছে। সেটা, সেই ডেটাটা আমাদের কাছে কিন্তু এখান থেকে আমরা বের করে নিতে পারবো। অনেক সময় তোমাদেরকে এরকম হয় যে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, জাস্ট টি থেকে ভি এর একটা গ্রাফ দিয়ে, গ্রাফটা এরকম করে দিয়েছে, গ্রাফটা তোমাদেরকে এইভাবে দিয়েছে, এবার তোমাদেরকে বলেছে যে এটা 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে, বেগ প্রথমে ছিল 20, এখন 0 হয়ে গেছে, তুমি বলো যে কতটা পরিমাণে তার সরণ হয়েছে। তখন আমরা কি বের করব, তখন আমরা তার মোট ক্ষেত্রফলটা বের করব, যেহেতু আমাদের কাছে আর অন্য কোনো সূত্র নেই বা সূত্র বসানোর মতো জায়গাও নেই, কোনো ডেটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। তাহলে তার ক্ষেত্রফল কত হয়ে যাবে, হাফ ইন্টু ভূমি, ভূমি কত, 0 থেকে 5 বাদ দিলে তোমার হচ্ছে 5 হচ্ছে, ইন্টু উচ্চতা কত হচ্ছে, কত দাঁড়াবে আমাদের কাছে 50 মিটার, এটা হয়ে যাবে আমাদের মোট সরণটা। তাহলে টোটাল সরণ কত হয়েছে এটা। তো এইভাবে আমরা কি করে নিতে পারবো, আমরা তাদের সরণটা বের করে নিতে পারবো। অর্থাৎ ভিটি গ্রাফের, এগুলো লিখে রাখবে নিজেদের খাতাতে, সব প্রত্যেকে নোট করে রাখবে, কারণ পরীক্ষার আগে তোমাদের এত কিছু মাথায় হয়তো থাকবে না। ছোট ছোট যদি শর্ট নোট করে রাখো তাহলে এগুলো কিন্তু তোমাদের মাথাতে থেকে যাবে, বা পরীক্ষার আগে আগে একবার খাতাটা খুললে এগুলো আবার মাথাতে চলে আসবে। তো প্রত্যেকে শর্ট নোট করে রাখবে একটু করে। ভিটি গ্রাফের এরিয়া কি দেয় আমাদের কাছে, সরণ বা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, আবার ধরে নাও ত্বরণের সাথে তোমার টাইমের চেঞ্জটা, অর্থাৎ টাইমের সাথে ত্বরণের চেঞ্জের গ্রাফের যে এরিয়াটা পাবো, সেটা আমরা কি পাবো, এই যে এরিয়াটা আমাদেরকে দিচ্ছে, এই এরিয়াটা আমরা কি পাবো, এই এরিয়াটা আমরা পাবো যে তার বেগ পরিবর্তন।
আচ্ছা, এটা কেন হচ্ছে বোঝা গেছে? যেটা কেন হবে, এরিয়াটা কেন, সরণই কেন হবে বেগ আর সময়ের যে এরিয়াটা? কারণ ভালো করে লক্ষ্য করে দেখো, যখন আমরা বেগ এবং সময়ের মধ্যে যে গ্রাফটা দেখব, যে গ্রাফটা কি রয়েছে আমাদের কাছে, একটা চতুর্ভুজ এখানে। যে চতুর্ভুজের কি হচ্ছে, আমি যদি ক্ষেত্রফল বের করতে যাই আমি দেখতে পাবো যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে একটা বর্গক্ষেত্র, যদি আমি ক্ষেত্রফল বার করতে চাই। এবং আমি যদি দেখতে চাই যে তার দৈর্ঘ্য তো কত রয়েছে, টি ইন্টু ভি। এমনি রাফলি দেখলে আমি কি দেখতে পাচ্ছি যে টি ইন্টু ভি করলে আমরা কি পাবো, সময় ইন্টু বেগ গুণ করলে আমরা কি পাবো? এটা তো আমরা সাধারণত সরণই পাবো না, এটা তো শুধু বর্গক্ষেত্র বলে বললাম। কিন্তু তুমি একটা জিনিস দেখে রাখো, এই যে গুণফলটা তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যে তোমাদেরকে গ্রাফ কি কি দিয়েছে। সেই গ্রাফ থেকে আমরা দুটো জিনিস খুবই স্পষ্ট পাবো। একটা হচ্ছে গ্রাফের নতি, গ্রাফের নতিটা কি দিচ্ছে আমাদেরকে সেটা আমরা পেয়ে যাব ডিভি বাই ডিটি। গ্রাফের নতি কি দেবে আমাদেরকে, ডিভি ডিটি, ভি এবং টি গ্রাফের ক্ষেত্রে। এবং তাদের ক্ষেত্রফলটা কি দেবে, তাদের ক্ষেত্রফলটা দেবে, অর্থাৎ দুটোকে গুণ করে দেখবে সবসময়, দুটোকে গুণ করে কি টার্ম আসছে, অর্থাৎ ভি এবং টি কে গুণ করে আমি দেখতে পাচ্ছি ভি ইন্টু টি, অর্থাৎ সরণ আসছে। তাহলে নিশ্চয়ই এই যে ক্ষেত্রফলটা বেরোবে সেই ক্ষেত্রফলটা আমাদেরকে সরণ দেবে। ঠিক সেম ভাবে আমি যদি ত্বরণ এবং সময়ের মধ্যে যে ক্ষেত্রফলটা দেখতে যাই, দেখো আমাদের কাছে কি রয়েছে, এদিকে রয়েছে এক্স অক্ষ বরাবর রয়েছে টাইম, আর এবং ওয়াই অক্ষ বরাবর রয়েছে ত্বরণ। এই দুটোকে যদি আমি গুণ করতে যাই তাহলে আমি কি পাবো, এই দুটোকে গুণ করে আমি যে ক্ষেত্রফলটা পাচ্ছি সেটা পাচ্ছি আমি এ ইন্টু টি। যে এ ইন্টু টি দিয়ে আমরা কি বোঝাই, এটাকে আমাদের বোঝায় বেগ। কিন্তু আমি 0 থেকে টি টাইমে বা 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে কি পাবো, যে বেগের পরিবর্তন কতটা হচ্ছে, বেগের চেঞ্জ কতটা হচ্ছে, এই জিনিসটা আমরা পাবো। এটা রাফলি আমি করে দিলাম, এটা তোমাদেরকে জাস্ট গ্রাফটা দেখে বুঝতে হবে যে জিনিসটা কি বলতে চেয়েছে। এর এ এবং টি গ্রাফে তোমাদেরকে নতি নেই, কারণ ডি এ ডিটি অর্থাৎ এ এর সাথে টি এর চেঞ্জ তোমাদের নেই সিলেবাসে, এই চেঞ্জটাকে জার্ক বলা হয়। ঠিক আছে, ডি এ ডিটি মানে ত্বরণেরও চেঞ্জ হয় সময়ের সাথে, তাকে জার্ক বলা হয়। কিন্তু এগুলো তোমাদের সিলেবাসে নেই, তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট ত্বরণে কাজ হবে, ত্বরণ যেখানে কনস্ট্যান্ট। কিন্তু এ এবং টি গুণ করে, অর্থাৎ এর ক্ষেত্রফলটা আমি কি পাবো, এর ক্ষেত্রফলটা পাবো আমি বেগ পরিবর্তন। অর্থাৎ এটি গ্রাফের এরিয়া আমাদেরকে কি দেবে, ভেলোসিটি চেঞ্জ বা বেগ পরিবর্তন। সেই মুহূর্তে বেগ কত দেবে না, এটা বেগ পরিবর্তন কত হচ্ছে দেবে 0 থেকে 10 সেকেন্ড সময়ে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, তার ক্ষেত্রফলটা বার করতে হবে। কিছু এক্সাম্পল দেখা যাক, কিছু এক্সাম্পল দেখলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, এই এক্সাম্পলটা নিজেরা একটু চেষ্টা করো প্রথমে, তারপর আমি করে দিচ্ছি, ভিডিওটা একটু পজ করো, নিজেরা চেষ্টা করো, নিজেরা চেষ্টা করে একটু অ্যান্সার করো। বেশ কিছু জন অ্যান্সার করছো দেখে ভালো লাগছে, কিছু কিছু জনের ভুল হচ্ছে কিন্তু তাও ঠিক আছে, নিজেরা চেষ্টা করছো। For the velocity time graph shown in the figure, the total distance covered by the particle in the last 6 seconds of its motion. এটা 21 এর কোশ্চেন না, আরেকটা আছে 21 এর কোশ্চেন, এটা ভুল করে লেখা হয়ে গেছে এখানে। যাই হোক, বলেছে যে তোমাদেরকে ভেলোসিটি আর টাইমের গ্রাফ দিয়েছে, ভিটি এর গ্রাফ দিয়েছে। এবার তোমাদের কাছে জানতে কি চেয়েছে, তোমাদের কাছে জানতে চেয়েছে যে লাস্ট 6 সেকেন্ডের মধ্যে কি বলেছে, পার্টিকেলটা কতটা ডিস্টেন্স কভার করেছে। এখানে ডিস্টেন্স বলতে কি বলছো, ডিস্টেন্স বলতে ডিসপ্লেসমেন্টটাকে আমরা বুঝবো, ঠিক আছে, যেহেতু ওয়ান ডাইমেনশনাল মোশন নিয়ে কাজ হচ্ছে এখানে। আচ্ছা, টোটাল ডিস্টেন্স কতটা, লাস্ট 6 সেকেন্ডে, অর্থাৎ 1 থেকে 7 সেকেন্ডের মধ্যে। এখানেই তো 6 সেকেন্ড রয়েছে না, এই জায়গাটাতেই তো 6 সেকেন্ড রয়েছে। তো এই গ্রাফের মধ্যে টোটাল কতটা ডিস্টেন্স কভার করেছে, দেখো আমাদের কাছে কি রয়েছে ভি ইন্টু টি, অর্থাৎ ভিটি কে যদি গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, এস পাবো, বা আমরা টোটাল ডিসপ্লেসমেন্ট পাবো। তাহলে এর যে ক্ষেত্রফলটা, এর ভি ইন্টু টি গুণ করলে কি ক্ষেত্রফলই পাবো, এরিয়ার ক্ষেত্রফল, অর্থাৎ এর যে টোটাল যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা আমাদেরকে কি দেবে, সরণ দেবে 1 থেকে 7 সেকেন্ডের মধ্যে। যদি বলতে লাস্ট 2 সেকেন্ডে কত দেবে, তাহলে লাস্ট 2 সেকেন্ড হলে এটা হতো 5 থেকে 7 এর মধ্যে। কিন্তু আমাদেরকে বলেছে টোটাল, যে টোটাল 6 সেকেন্ডে কত হবে সেটা বের করো। তো সেটা কিভাবে বের করব, সেটা বের করার জন্য ভালো করে লক্ষ্য করে দেখো আমাদের কাছে কটা আমাদের রয়েছে তোমার, এখানে একটা রয়েছে তোমার ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ রয়েছে, আর এটা একটা দেখো তোমাদের কাছে আয়তক্ষেত্র রয়েছে। যে আয়তক্ষেত্রের এই অর্থ হচ্ছে 20। তো দেখো আমাদের কাছে প্রথমে এইটা চলে আসছে, এর ক্ষেত্রফল a1 ধরে নিচ্ছি, কত হবে হাফ ইন্টু ভূমি, ভূমি কত রয়েছে 3 - 1 ইন্টু উচ্চতা, উচ্চতা কত 20। আবার দ্বিতীয় হচ্ছে আমাদের কাছে এই যে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রটা রয়েছে সেটা কত,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধরে নিচ্ছি A2, তার এরিয়াটা কত হচ্ছে, ভূমি কত হচ্ছে 5 - 3 ইন্টু উচ্চতা কত 20। আচ্ছা লাস্ট হচ্ছে এই ত্রিভুজের কত হচ্ছে A3 = হাফ ইন্টু ভূমি কত 7 - 5 ইন্টু উচ্চতা কত এর 20 = কি দেখতে পাচ্ছি আমি, দেখো এখানে 2 2 কেটে যাবে, অর্থাৎ হচ্ছে এটা 20, এখানে কত হবে আমাদের কাছে 40, এবং এটা কত হয়ে যাবে আমাদের কাছে 5 - 2 কেটে ওটা 20। তাহলে টোটাল আমাদের ক্ষেত্রফলটা কত দাঁড়াচ্ছে 20 + 40 + 20 অর্থাৎ 80 মিটার। এই ক্ষেত্রফলটা কত পেয়ে গেলাম আমরা 80 মিটার। তাহলে মোট ডিস্টেন্সে কত কভার করেছে 6 সেকেন্ডে, সেটা পেয়ে যাবো কত 80 মিটার, অর্থাৎ এটাই হয়ে যাবে আমাদের কাছে অ্যান্সার। বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা এটা দেখো কি বলেছে, দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল মুভিং ইন দ্য পজিটিভ এক্স ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস ভ্যারিজ অ্যাজ ভি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইন্টু রুট এস, এইভাবে ভ্যারি করেছে বলছে, এবং বলেছে ভিটি এর গ্রাফ আঁকো। দেখো আমাদের কাছে ভি আছে কিন্তু এস আছে, ভি এর সাথে টি আমরা কিভাবে বের করব, আমাদেরকে কোথাও ইন্টিগ্রেশন বা কোথাও আমাদেরকে ডেরিভেটিভ কিছু করতেই হবে, তার মানে একটা ভি দিয়েছে আমাকে এস দিয়েছে, তো আমাকে তো টি দেয়নি, তাহলে টি বের করতে গেলে আমাকে কি করতে হবে, নিশ্চয়ই কোথাও কিছু ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ করতে হবে। এসটা আমাদের কাছে ডিস্টেন্স বলে দিয়েছে এবং ভিটা হচ্ছে কি ভেলোসিটি। তাহলে দেখো আমি কি লিখতে পারি, ভি এর জায়গায় ডিএস ডিটি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু এস টু দি সরি এটা এস এস বলেছে এস টু দি পাওয়ার হাফ, বা ডিএস বাই এস টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে কে ইন্টু ডিটি। দেখো আগে একটা অঙ্ক করেছিলাম সেম টু সেম তার মতোই, এস টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিএস ইকুয়াল টু কে ইন্টু ডিটি। এবার দেখো দুটো দিকে ইন্টিগ্রেশন করে দাও, আমাদের কাছে ইন্টিগ্রেশন করে কত আসবে, আমাদের কাছে ইন্টিগ্রেশন করে আসবে এস টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 ইকুয়াল টু কত আসছে কে ইন্টু টি। এখানে আমাকে কোনো কন্ডিশন বলেনি, তার মানে আমি ধ্রুবকটা শূন্যই ধরে নেব। এস টু দি পাওয়ার কত হচ্ছে আমাদের কাছে 2 - 1 মানে হচ্ছে প্লাস হাফ বাই হচ্ছে হাফ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু টি, আবার এস টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু কে বাই 2 ইন্টু টি। বোঝা গেছে? এটা আমাদের কাছে বেরিয়ে গেছে কি এস টু দি পাওয়ার হাফটা, অর্থাৎ রুট এস টু দি পাওয়ার হাফ মানে কত রুট এস ইকুয়াল টু হচ্ছে কে বাই 2 ইন্টু টি। ভালো করে দেখো এই এসটাই কি এটা না রুট এসটা, তাহলে রুট এস এর জায়গায় কি আমি ভি বাই কে বসিয়ে দিতে পারি না? তাই তো রয়েছে আমাদের কাছে, আমি তো বসিয়ে দিতে পারি এটা, তাই না? তাহলে রুট এস এর জায়গায় আমি কি বসিয়ে দিতে পারি, ভি বাই কে বসিয়ে দিতে পারি, ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি আমি কে বাই 2 ইন্টু টি, বা ভি ইকুয়াল টু কে স্কোয়ার বাই 2 ইন্টু টি, এটা কনস্ট্যান্ট কে স্কোয়ার বাই 2টা, তাহলে ভি ভ্যারিয়েন্স কত বেরিয়ে যাবে আমাদের কাছে টি। এটা কার ইকুয়েশন, এটা একটা সরলরেখার ইকুয়েশন, এটা একটা সরলরেখার ইকুয়েশন, এবং সেটা কিরকম ইকুয়েশন, সেটা হচ্ছে এই ধরনের সরলরেখার ইকুয়েশন y ইকুয়াল টু mx প্লাস c। বোঝা গেছে? তো এই হয়ে গেল অ্যান্সার, আমাকে এইভাবে জিনিসটাকে একটু মডিফাই করে করে নিয়ে আসতে হবে। যদি এই ধরনের কিছু কোশ্চেন দেখো তাহলে সবসময় মাথায় রাখবে হয়তো তোমাদেরকে ডেরিভেটিভ বা হয়তো ইন্টিগ্রেশন কিছু একটা করতে হতে পারে, তো সেই জিনিসগুলোকে একটু মাথায় রাখবে। আর সেরকম কিন্তু শক্ত খুব একটা কোয়েশ্চেন আসে না, এই ধরনেরই কোশ্চেন আসে, এইগুলোকে যদি খুব ভালোভাবে করতে পারো তাহলে খুব 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 পসিবল চান্স আছে যে তোমরা ডাব্লিউবিজেইতে ফিজিক্সে খুব ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবে। আর যদি ফিজিক্সে একটা ভালো মার্কস নিয়ে আসতে পারো তাহলে আশা করা যায় যে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেখানেও কিছু করে তোমার মার্কস আসবে, এবং সব মিলিয়ে একটা ভালো কিন্তু তুমি ফলাফল করতে পারবে, এবং যেটা কিন্তু খুবই একটা গর্বের বিষয় হবে তোমাদের কাছেও, আর আমাদের কাছেও খুব গর্বের বিষয় হবে। জিনিসগুলো নিয়ে একটু প্র্যাকটিস করো, বাড়িতে যে প্র্যাকটিস সেটগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোকে একটু নিজেরা প্র্যাকটিস করো, শুধু এই না যে ক্লাস থেকে করে চলে গেলাম বলে হয়ে গেল সেরকম নয়, কিন্তু নিজেদেরকেও প্র্যাকটিস করতে হবে, তো সেরকম মতো নিজেরাও কিন্তু চেষ্টা করো। আচ্ছা এই কোয়েশ্চেনটা করো, এই কোয়েশ্চেনটা কি বলেছে, দ্য ভেলোসিটি টাইম গ্রাফ অফ টু বডিজ এ অ্যান্ড বি আর শোন ইন দ্য ফিগার, দ্য রেশিও অফ দ্যার অ্যাক্সিলারেশন ইজ, তাদের অ্যাক্সিলারেশনের রেশিও হচ্ছে A1:A2,
এটা আমাদেরকে বের করতে বলেছে। আমরা কিভাবে বের করব? আমাদের কাছে ভি টি এর গ্রাফ দিয়েছে। আমি বলেছি যখনই আমাদের এরকম কিছু গ্রাফ দেখবো দুটো জিনিস আমাদের মাথায় আসবে। একটা জিনিস হচ্ছে দুটোকে গুণ করলে কি আসে ক্ষেত্রফল, এবং দুটোকে গুণ করলে কি আসবে, ভি ইন্টু টি গুণ করলে এস আসবে, অর্থাৎ সরণ আসবে। তাহলে একটা হচ্ছে ক্ষেত্রফল, দুটোর মধ্যে ক্ষেত্রফল বার করে দেখতে যাবো সরণ। আর একটা কি বলেছিলাম আমি, আর একটা বলেছিলাম যে নতি, এদের নতি বের করলে কি আসবে, এদিকে ডিভিডিটি। প্রথম এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে আমি দেখে নিচ্ছি যে এটা তোমার আছে ভি, হয়তো এটা ডিভি, আর এটা হচ্ছে তোমার চেঞ্জটা ডিটি। তুমি বলবে যে এত বড় পজিশনের জন্য তুমি যদি এইটুকু পজিশনের জন্য একটা দেখো, সেটাও কিন্তু একই আসবে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আসবে, চেঞ্জটা তোমার একই থাকবে। তো ডিভিডিটি আমি যদি করতে যাই তোমার এর ক্ষেত্রে, তাহলে কি পাবো সেটা দেখো, সেটা তো নতি, এবং নতিটা আমি কি বলেছিলাম কি হয়, ট্যান থিটা হয়। তাহলে এর ট্যান থিটা কত, ট্যান 45 ডিগ্রি, ইকুয়াল টু কত আসবে আমাদের কাছে 1। আবার বি এর ক্ষেত্রে দেখো, বি এর ক্ষেত্রে নতি কত, বি এর ক্ষেত্রে নতি হচ্ছে ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান কত হয়, √3 হয়। ট্যান 60 ডিগ্রি √3 হয়। তো তাহলে আমাদের কাছে কি চেয়েছে, যে এ ইস টু বি কত হবে, এ আর বি এর, তাহলে দেখো এ1 ইস টু এ2 কত দাঁড়াচ্ছে, 1 ইস টু √3। ডিভিডিটিটাই তো এ1, তাই না, এর নতিটা মানে হচ্ছে এরও ডিভিডিটিটা কি হচ্ছে, এটাই তো এ2। বোঝা গেছে প্রত্যেকের? তাহলে 1:3 হয়ে যাবে আমাদের কাছে কি অ্যান্সার। যদি না বুঝতে পারো কমেন্ট করবে যে এই জায়গাটা বুঝতে পারিনি বা কিছু, সেটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবার এটা করো, খুব ভালো কোয়েশ্চেন, এটা বোধহয় এসেও ছিল একটা বছর। এই কোয়েশ্চেনটা কিভাবে করব, আমাদেরকে কি বলেছে, দ্য অ্যাক্সেলারেশন ভার্সেস ডিস্টেন্স গ্রাফ ফর এ পার্টিকেল মুভিং উইথ ইনিশিয়াল ভেলোসিটি m 5 meter per second is shown in the figure. The velocity of the particle x equal to 35 meter will be, x equal to 35 মিটারে আমাদেরকে কি বলেছে, দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, তা পার্টিকেলের ভেলোসিটিটা কত হবে। আমাদের কাছে কি কি দিয়েছে, এ আর এক্স এর মধ্যে গ্রাফ দিয়েছে। দেখো এখানে প্রবলেম হয়ে গেছে, আমি যদি এ এবং এক্স কে গুণ করি তাও কিন্তু আমাদের কাছে কিছু আসবে না, এ এক্স দিয়ে কিন্তু কিছু হয় না। এ ইন্টু টি যদি থাকতো তাহলে আমি গুণ করে দিলে ভি বেরিয়ে যেত, অর্থাৎ আমি যদি ক্ষেত্রফল বের করে দিতাম ভি বেরিয়ে যেত, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা পসিবল না, এ এবং এক্স এর মধ্যে দিয়েছে। তাহলে কি করতে হবে, দেখো এই ধরনের যদি কোনো গ্রাফ দেয়, ভি আর এক্স এর মধ্যে গ্রাফ দিয়ে দিল, এই ধরনের যদি কোনো গ্রাফ দেয় তাহলে সেগুলোকে মডিফাই করতে হবে নিজেকে। কিভাবে মডিফাই করব, দেখো আমরা জানি এ ইকুয়াল টু কি হয়, ডিভি ডিটি, তাই তো ডিটি সময়ের মধ্যে ডিভির কতটা চেঞ্জ হচ্ছে, বা এটাকে আমরা লিখতে পারি ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি, লেখা যায়। ডিএক্স ডিএক্স যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে ডিভি ডিটি থেকে যায়, যদিও কাটাকাটি এরকম হয় না ডেরিভেটিভের ক্ষেত্রে, তাও আর কি বলা যায় এটাকে। আবার ডিএক্স ডিটিটা কি, ডিএক্স ডিটি তো বেগ ভি, ডিভি ডিএক্স এখানে পুরো রইল, এটা এ ইকুয়াল টু এটা বেরিয়ে গেল আমাদের কাছে। আবার এ ইন্টু ডিএক্স, দেখো ভি ইন্টু ডিভি বেরিয়ে গেল আমাদের কাছে। এবার দেখো এ ইন্টু ভিএক্স এসছে, অর্থাৎ এ ইন্টু ডিএক্স এসছে, অর্থাৎ এর সাথে এই ডিএক্স এর যে গুণ, অর্থাৎ ভিতরের যে ক্ষেত্রফলটা সেটা আমাদের কাছে এসছে। দুটোর দিকে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা একটু দেখো। এদিকে ইন্টিগ্রেশন মানে হচ্ছে টোটাল ক্ষেত্রফলটা আমাদেরকে জানতে চাইছে, আমি আগেই বলেছিলাম ইন্টিগ্রেশন কথার অর্থ হচ্ছে মোট ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফলটা রয়েছে টোটালটা সেটা আমাদেরকে জানতে হবে। সেটা কিভাবে জানবো আমরা যে এই ক্ষেত্রফলটা কত, ভালো করে দেখো, এটা একটা ট্রাপিজিয়াম, তাহলে এর ক্ষেত্রফলটা কি হয়, হাফ, ধরে নাও এর ক্ষেত্রফল a1, হাফ এই যে সমান্তরাল বাহু দুটো রয়েছে সেগুলোর যোগফল, সেগুলো কত হচ্ছে আমাদের কাছে 5 প্লাস 20, ইন্টু হচ্ছে তাদের মধ্যে দূরত্ব, দূরত্ব কত, সরি তার লম্ব বাহুগুলোর মধ্যে দূরত্ব কত, এখান থেকে এখানে দূরত্বটা 20, কত দাঁড়াচ্ছে 25 ইন্টু 10 ইকুয়াল টু 250। আবার এটা একটা দেখো, এটা একটা তোমার কি দাঁড়াচ্ছে, এটা একটা আয়তক্ষেত্র দাঁড়াচ্ছে, যার ভূমিটা হচ্ছে তোমার দ্বিতীয়টার ক্ষেত্রফলটা, এই এটার ক্ষেত্রফলটা কত দাঁড়াচ্ছে 20 মাইনাস 35 মাইনাস 20, এবং উচ্চতা কত, তার উচ্চতা হচ্ছে 10, দেখো উচ্চতা হচ্ছে 10, কত দাঁড়াচ্ছে এটা তাহলে 15 ইন্টু 10 150,
হয়েছে? আচ্ছা, এক মিনিট, এটা একটুখানি এখানে একটু ভুল হয়ে গেল। একটা জিনিস লক্ষ্য করো, একটা জিনিস ভুল হয়ে গেল, সরি, বলে দিচ্ছি। দেখো, ট্রাপিজিয়ামের যখন আমরা ক্ষেত্রফল বের করছি তখন কি হয়, হাফ ইন্টু সমান্তরাল যে বাহু দুটো রয়েছে সেগুলোর যোগফল। এখানে সমান্তরাল বাহু কোনটা, এটা এবং এটা, এই দুটো হচ্ছে আমাদের কাছে সমান্তরাল বাহু। এখানের ক্ষেত্রে 5 এসছে, কিন্তু এই বাহুটা কত, এটা 10, তাই না? আমি এখানে ভুল করে 20 লিখে ফেলেছি, এটা একটু ভুল হয়ে গেছিল, তোমরা ঠিক করে নেবে সবাই। এটা কত হয়ে যাবে আমাদের কাছে, এটা হয়ে যাবে 10। এটা 5 আছে এবং এটা 10, সমান্তরাল দুটো বাহু, বোঝা যাচ্ছে, এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব কোনটা, 20। এবার ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমাদের কাছে অ্যান্সারটা, আমাদের কাছে আসবে তাহলে, এখানে হচ্ছে তোমার কেটে গিয়ে তোমার 10 থাকছে, এবং কত হচ্ছে এটা তোমার 15 ইন্টু 10, 150, এবং এটা 150 হচ্ছে। তাহলে টোটাল ক্ষেত্রফলটা আমাদের কাছে এডিএক্স এর কত দাঁড়াচ্ছে, 300, E1 প্লাস E2, 300 থাকছে আমাদের কাছে, ইন্টু কত হচ্ছে এটা তোমার ভি ইন্টু ডিভি ছিল, ইন্টিগ্রেশন ভি ডিভি। তাহলে এই জায়গাতে এসো, তাহলে দেখো আমাদের কাছে এখানে রয়েছে ইন্টিগ্রেশন ভি ডিভি ইকুয়াল টু কত পড়ে রয়েছে আমাদের কাছে, 300। আমাদের কাছে কত জানতে চেয়েছে, আমাকে ভিটা জানতে চেয়েছে। তার সাথে আমাদেরকে আর একটা ডেটা বলে দিয়েছে, দেখো যে ইনিশিয়াল ভেলোসিটিটা কত ছিল, তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ধরা যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড ছিল তার ইনিশিয়াল, ফাইনালে হয়েছে ইউ ভেলোসিটি। এবার এর যদি আমি ইন্টিগ্রেশন করি আমি কত পাবো, v²/2, ইউ আপার লিমিট, 5 হচ্ছে লোয়ার লিমিট, ইকুয়াল টু 300। বা v²টাকে আমি যদি প্রথমে আপার লিমিট বসাই, কি বসাবো, u²/2 মাইনাস হচ্ছে 5²/2 ইকুয়াল টু 300। দুইটা ওইদিকে গুণ হয়ে যাবে, তাহলে ইউ² মাইনাস 25 ইকুয়াল টু 600, বা ইউ² ইকুয়াল টু 625, বা ইউ ইকুয়াল টু √625। √625 দেখো আসে আমাদের কাছে অ্যান্সার 25, অর্থাৎ 625কে তোমার রুট করে দিলে 25 অ্যান্সার আসে, 25কে স্কোয়ার করলে 625 অ্যান্সার চলে আসে। তাহলে আমাদের কাছে অ্যান্সার কত এলো, যে 25 মিটার পার সেকেন্ড, এটা হয়ে যাবে আমাদের কাছে অ্যান্সার, যে এটা হয়ে গেছে ওই 35 মিটারে পার্টিকেলটার কতটা ভেলোসিটি রয়েছে। আহ, তো এই গেল কিছু কোয়েশ্চেন। বাকি আমরা নেক্সট দিন তোমাদেরকে যে ভার্টিক্যাল মোশনটা রয়েছে এবং প্রজেক্টাইল মোশন রয়েছে সেগুলো বোঝাবো। তো আশা করি তোমাদের কিছু বুঝতে পেরেছো। আমার গলাটা একটু প্রবলেম হচ্ছিল বলে কিছু জায়গাতে একটু অসুবিধা হয়েছে, বুঝতে পারছি। তো তার জন্য ক্ষমা প্রার্থী সবার কাছে। আহ, আশা করি নেক্সট সপ্তাহের মধ্যে গলাটা ঠিক হয়ে যাবে। ততদিনের জন্য একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা। যদি কোনো সমস্যা হয় একটু কমেন্টে জানিও। আমি তো রয়েছি, আমি দেখবো কমেন্টগুলো এবং তোমাদেরকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব। এবং অবশ্যই প্রত্যেকে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে, কেউ বসে থাকবে না। কিছুদিন পরেই এক্সাম রয়েছে, যথেষ্ট খাটতে হবে নিজেদেরকে, না পরিশ্রম করে তো কিছু আসে না। তো সবাই ভালো থেকো এবং সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নাও। আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য জয় হিন্দ।